আচ্ছা, বিরতি চলতেছে অনেকে বাইরে। রেকর্ডিং অন করলাম। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস পড়ছিলেন? ডাটা টাইপস আজকে ধরছে, শুরু আজকে কেবল শুরু করেছে। আচ্ছা, সিএসএস এর কোনো ফ্রেমওয়ার্ক করছেন? বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ করেছেন। টেলভিন সিএসএস দেখেন, এটা মানে সিএস এ আপনাদের একটা সিএস আছে, সেখানে যেগুলো থাকবে সেটাই দেখাবে, হ্যাঁ? আর পরীক্ষা ওই সিএস থেকে আসবে, বাহির থেকে আসবে না। আপনাদের মূল টার্গেট ওই সিএসএস সিলেবাসটা শেষ করে যাতে পাস করা যায়, হ্যাঁ? আচ্ছা, আসেন। ওয়ালাইকুম আসসালাম। জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন কি বলতে পারেন? ডট জেএস, হ্যাঁ? আমি একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট জেএস নামে। আমাকে যেটা বললো আপনাদের কনসোল লগে ডাটা প্রিন্ট করা দেখাইছে, দেন হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট রাইট দেখাইছে, এটা এইচটিএমএল এর সাথে দেখানো যায়, হ্যাঁ? জাভাস্ক্রিপ্ট কিন্তু চাইলে আপনি এইচটিএমএল এর সাথে রান করা যায়, এইচটিএমএল ছাড়াও রান করা যায়। তো শুরুতে যখন আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে টার্মিনালে যদি রান করে জাভাস্ক্রিপ্টের পার্ট বাই পার্ট আপনি শিখেন। যেমন কি ভেরিয়েবল আছে, ডাটা টাইপস আছে, ফাংশন কিভাবে লিখে, এগুলা শিখলেন। দেন আপনি হচ্ছে এইচটিএমএল এর সাথে গেলেন। আবার অনেকে এইচটিএমএল এর সাথেও শিখে, সমস্যা নেই। এইচটিএমএল দিয়ে যদি জাভাস্ক্রিপ্টের যে কাজটা, ওই সেকশনটাকে বলা হয় ডমের কাজ, হ্যাঁ? ডিওএম, ডকুমেন্ট অবজেক্ট মডিউল, ঠিক আছে? তো ডমের কাজ কেন বলা হয়? ডকুমেন্ট মানে এইচটিএমএল এর যে আমরা যে যখন এইচটিএমএল যে জিনিসগুলো টেমপ্লেটটা নিয়ে আসি, বিশেষ করে এইচটিএমএল ফাইলে যে থাকে না, ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এইটাকে জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্টের মতো করে চিন্তা করে, অবজেক্টের মতো চিন্তা করে সেটার ভেতরে প্রতিটা পার্ট আলাদা আলাদা করে কাজ করে। অবজেক্ট কি? অনেকগুলো জিনিস মিলে একটা অবজেক্ট হয় বলতে পারেন, যেমন ফাংশন, প্রপার্টি, মেথড, অনেক কিছু থাকে মিলে একটা অবজেক্ট হয়। রিয়েল লাইফ যদি এক্সাম্পল দিই, যেমন গাড়ি একটা অবজেক্ট, গাড়ির ভিতরে অনেকগুলা পার্ট থাকে, যেমন দরজা, জানলা, ইঞ্জিন। তো এক একটা পার্ট এক একটা কাজে ইউজ হয়। যখন আপনি গাড়িতে প্রবেশ করবেন তখন কিন্তু গাড়ির ইঞ্জিন ইউজ করবেন না, গাড়ির দরজা ইউজ করবেন। তো সব মিলে গাড়ি একটা অবজেক্ট। ঠিক তেমনি রিয়েল লাইফে কি হয়, আপনার এক একটা মডিউল অনুযায়ী একটা অবজেক্ট তৈরি করা হয়। যেমন ইউজার লগ ইন করবে, লগ আউট করবে, রেজিস্ট্রেশন করবে, এই ফাংশনগুলো রিলেটেড না, বা এই কাজগুলো রিলেটেড। এখান থেকে চলে আসে। এখন বিরতি দিয়েছিল বাইরে গেছে খাইতে গেছে। বাইশ কি আর দেয়নি স্যার? বাইশ কি আর আসবে না? হ্যাঁ কি বলুন স্যার, বাস স্কুলের মধ্যে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে আমরা যাচ্ছি নেগোসিয়েশনের জন্য, বাজেট নেগোসিয়েশন। ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যে চলে আসবে।
এবারে কি 2টা ব্যাচ আসবে আমার নাকি একটা? আগের মতো এটা আরো বেশি আসবে, এবার 150 জন আসবে। আর 2টা শেষ। আজকে উপস্থিত কিন্তু সাইন করেননি এরকম কেউ আছেন? আচ্ছা, যেটার জন্য আপনাদের আজকে কষ্ট করে অনেকে বেলা 12টা থেকে এসছেন, তাই না? আমাদের হচ্ছে অ্যাসেট প্রজেক্ট থেকে 2 জন চলে আসবেন, তাদের জন্য আপনাদেরকে এই কষ্টটা দেয়। গতকাল হয়তো ম্যাডাম আপনাদেরকে অনলাইনে কিছুটা বলেছে বা আমরা গ্রুপে টেক্সট দিয়েছি। তো 2 জন ভিজিটর আসবে, কিছু সময়ের মধ্যে চলে আসবে। 4টার মধ্যে ওনারা চলে আসবেন। তো এসে মূলত হচ্ছে আপনাদেরকে যে কোয়েরিগুলো ওনারা করতে পারে, যে আপনার টোটাল কয়টা ক্লাস করেছেন, আপনারা কোন কোর্সটা করছেন, একবারে ধরনা জেনারেল কিছু কোশ্চেন করবে। এই কোশ্চেনগুলো করে হচ্ছে তারা যাচাই করবে যে আসলে আপনারা সবগুলো ক্লাস করেছেন কিনা, অথবা হুট করে বলতে পারে যে 20তম দিনে আপনাদের ক্লাস টপিক কী ছিল, অথবা আজকে পর্যন্ত কী কী টপিক ক্লাস হয়েছে, আজকে কী নিয়ে, অথবা আপনাদের সিএস ফলো করে ট্রেনিং হচ্ছে কিনা, সিএস সম্পর্কে কি আপনারা জানেন বা সিএস পেয়েছেন কিনা। ম্যাডাম কি আপনাদের সিএস মেইনটেইন করে ক্লাস করাচ্ছে? আমি তাহলে গ্রুপে সিএসটা আবারও দিয়ে দিচ্ছি। ডে 1 থেকে মূলত এই ম্যানেজের যে প্রোগ্রামগুলো হয়, ডে 1 থেকে সিএসটা শেয়ার করে আসুন। সিএসটা শেয়ার করে সেই অনুযায়ী আপনাদের ক্লাসগুলো কন্ডাক্ট করার নিয়ম এবং সিএস সম্পর্কে প্রপার ধারণা দেবে। এই 72টা ক্লাস কমপ্লিট করার পর কীভাবে আপনাদের অ্যাসেসমেন্টগুলো হবে সেই সম্পর্কে ট্রেনে আপনাদেরকে ধারণা দেবে। ওভারঅল বিষয়গুলো থাকবে। তো এই বিষয়গুলো আপনারা জানেন কিনা। আপনাদের এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর যে একটা এনএসডি অ্যাসেসমেন্ট হবে সেই ব্যাপারে তো আপনারা কি তাই না, এনএসডি আন্ডার একটা অ্যাসেসমেন্ট হবে। আর আপনারা কোন কোর্সে ভর্তি আছেন, এই কোর্সের নাম কি? আপনাদের কাজ করতে পারে, যদি আজ করে যে কোনো একজন খুব সুন্দর করে পুরোটা নাম বলার চেষ্টা করবে, হয়তো হচ্ছে ওনারা গ্যাপ ফাইন বলে আমাদেরকে দিবে যে আপনারা এতদিন ধরে ক্লাস করতেছেন কিন্তু করতে না হয়ে যাবে। এরকম হয় ভর্তির সময় অনেকে ফর্মে শর্ট নাম লিখেছেন, আমরা হয়তো বলে আবার সম্পূর্ণ নামটা লিখিয়ে নিয়েছি, এরকমও আছে। আর এখানে আপনাদের শামিমা ম্যাডাম এখন রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছেন, পাশাপাশি কিন্তু আমাদের আসিফ ভাই স্যারও কিন্তু আপনাদের এই ক্লাসে লেকচারার হিসেবে আছেন। স্যার মূলত এতদিন আপনাদের ক্লাস নেননি, এই কারণ হচ্ছে স্যার কিছু ক্লাস নেবে যেগুলো হচ্ছে শেষ অংশে গিয়ে, প্রজেক্টের কিছু ক্লাস নেবেন সেগুলো শেষ অংশ দিয়ে। কিন্তু যেটা আজকে ভিজিটে আসছে, আজকে থেকে ভিজিটে আসতেছেন কিন্তু আপনাদের সামনে ঢাকার বাইরে আছে, এই জন্য আজকে স্যার ক্লাস ক্লাসগুলো পরবর্তী সিনের কথা ছিল। এবং শারমিয়া ম্যাডামও যদি আজকে থাকতেন, আমাদের স্যার এবং ম্যাডাম দুইজনে আজকে উপস্থিত থাকতে হতো, কারণ এটা রিকোয়ারমেন্ট যে আপনাদের ট্রেনার কারা আছে তারা উপস্থিত আছে কিনা, আপনাদেরকে ভালো করে তোমার গাইড করছে কিনা, এই বিষয় এই বিষয়গুলো থাকবে। তো আপনারা যারা নতুন আজকে 2-1 দিন হলো ভর্তি হয়েছেন, এরকম কয়েকজন আছেন, কিন্তু আসলে আপনারা 2-1 দিন না, আপনারা মার্চের 1 তারিখ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম করে 2 তারিখ থেকে ক্লাস করতেছেন। মানে সবাই মার্চের 2 তারিখ থেকে ক্লাস করছেন। কেউ কিন্তু গতকাল অথবা এর আগে থেকে ক্লাস করছেন না, আপনারা সবাই মার্চের 2 তারিখ থেকে ফরমালি অফলাইনে ক্লাস করছেন। কেউ কিন্তু বলা যাবে না যে আপনারা অনলাইনে কোনো ক্লাস করেছেন, কারণ এই প্রজেক্টের মোটোটাই হচ্ছে টোটাল 3 ঘন্টা থেকে 5 ঘন্টা আপনারা বড় ক্যাম্পাসে আসবেন, এসে কম্পিউটার ল্যাবে বসে হ্যান্ডস অন ট্রেনিং নেবেন। এটা হচ্ছে প্রজেক্টের মোটো, অনলাইন কিন্তু না। তারপরও আপনারা রমজান মাস এবং অন্যান্য বিষয়ে আপনাদের সুবিধা দিয়ে বিবেচনা করে কিছু ক্লাস আমরা অনলাইনে দিয়েছি, ঠিক আছে। বাট এটা ভিজিটরকে বলা যাবে না, ভিজিটরকে বলতে হবে আমাদের অফলাইনে প্রোগ্রাম যদি জিজ্ঞেস করে। এবং আজকে 32 নম্বরের ক্লাস, স্যারের সাথে আপনারা একটু হাই হ্যালো করে নেবেন যে পর্যন্ত আপনারা কি কি টপিকে ক্লাস করেছেন। কারণ স্যারকে যদি কোনো কারণে জিজ্ঞেস করে, আপনাদেরকে জিজ্ঞেস করে, স্যার বললে একটা আপনারা বললেন একটা, প্রিভিয়াস কি কি সিলেবাস আপনাদের কমপ্লিট হয়েছে, আপনারা একটু স্যারের সাথে একটু হাই হ্যালো করে নেওয়াটা সবচেয়ে
বুদ্ধিমানের হবে। আর অন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা বলুন, কোনো জটিলতা মনে করছেন কিছু? তেমন কিছুই না, আমরা তো ভিজিটরদের সাথে থাকবোই। কোনো জটিল কোশ্চেন যদি করে আমরা এই চেষ্টা করবো আমাদের সাইড থেকে দিয়ে দেওয়ার। নর্মাল কোশ্চেনগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবো, নর্মাল ক্লাস টাইম 12টা থেকে 5টা। ক্লাস টাইম কিন্তু অফলাইন আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ক্লাস টাইম 12টা থেকে 5টা। আমাদের কে কে ক্লাস নেন? আমাদের ক্লাস নেন মোহাম্মদ আসিফ আলী স্যার, লিড ট্রেনার, এবং অ্যাসোসিয়েট ট্রেনার হিসেবে শামিমা ম্যাডাম। ঠিক আছে, লিড ট্রেনার মোহাম্মদ আসিফ আলী স্যার, আর কো-ট্রেনার অ্যাসোসিয়েট ট্রেনার হিসেবে আছেন শামিমা ম্যাডাম। আমি দ্রুত বলে দিচ্ছি, আমি যদি আপনাদের মনে না থাকে, মোহাম্মদ আসিফ আলী, লিড ট্রেনার আসিফ স্যার, শর্টকাট আসিফ স্যার, পুরো নাম বলতে হবে আসিফ স্যার, শামিমা ম্যাডাম। হ্যাঁ, বলুন এরকম আর গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিনা? অফলাইন 12টা থেকে 5টা, 5 ঘন্টা করে। টোটাল আপনাদের কয়দিনের প্রোগ্রাম এটা? ক্লাস শুরু হচ্ছে মার্চের 2 তারিখ। ক্লাস শুরু হয়েছে মার্চের 2 তারিখ থেকে অফলাইনে। টোটাল 72 দিনের প্রোগ্রাম এটা। আগে কিন্তু আসলে এটা 5 ঘন্টা করে 60 দিন ছিল। আপনারা হয়তো শুরুতে অনেকে জানতেন যে 60 দিনের ট্রেনিং এটা, অনেকে হয়তো জানতেন। আর পরবর্তীতে যারা ভর্তি হচ্ছেন তারা জানতেন যে টোটাল 72। তো আগে 5 ঘন্টা করেছিল, পরবর্তীতে 3 ঘন্টা করার কারণে আমাদের সেট থেকে আমরা 60 জায়গায় 72 দিন করে নিচ্ছি। মানে টাইমের ব্যাপারটা এরকম নয় যে আপনারা বলছেন একটা কিন্তু পাচ্ছেন না, আপনার প্রপার টাইম পাবেন। এই কারণে 60 দিনের জায়গায় 72 দিন করা হবে। আর কোন কিছু আছে না? আমি বেশি একটা সময় নিব না, আপনাদেরকে ডিস্টার্ব করবো না। আমি আবার বলে যাচ্ছি, 2 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে অফলাইনে। আমাদের ট্রেনার হিসেবে লিড ট্রেনার আসিফ আলী স্যার, অ্যাসোসিয়েট ট্রেনার হিসেবে শামিমা ম্যাডাম। আমাদের অফলাইনে ক্লাস হচ্ছে 12 থেকে 5টা পর্যন্ত। ক্লাসের টপিকগুলো আমরা একটু আলোচনা করে নেব। আজকে 33তম ক্লাস। 32 নম্বর ক্লাস হবে। সেটা আজকে 32 নম্বর ক্লাস। আজকে জামায়াতের শুরু। তো আমাদের দুইজন স্যার ম্যাডামই আমাদের ক্লাসে থাকেন। হ্যাঁ, আমাদের দুইজন স্যার ম্যাডামই থাকেন, কিন্তু আজকে ম্যাডাম অনুপস্থিত। ম্যাডাম অসুস্থ, এর কারণে যদি ম্যাডামের কথা আছে, ম্যাডাম আজকে অসুস্থ বানাই দিয়ে দেবো। ম্যাডাম তো আসলে আপনাদেরকে না বলে বরিশাল চলে গেছে। ম্যাডাম কোথায় গেছে জানেন? জানি বরিশাল। বরিশালে। সে অসুস্থ হয়ে লঞ্চা করে বরিশাল চলে গেছে। ম্যাডামে অসুস্থ বানাই দিয়ে। ঠিক আছে, সেটা বলতে হবে, স্যার উপায় নেই। কারণ উনি প্রজেক্ট থেকে বলা আছে অসুস্থজনিত কারণ ছাড়া ট্রেনাররা অনুপস্থিত থাকতে পারবে না। ভিজিটররা এসে যেন ট্রেনারদের ক্লাস নেবে পায়, সেই ব্যাপারে সেভাবে বলা আছে। তো ঠিক আছে, আপনারা কন্টিনিউ করুন। আর অল্প কিছুক্ষণ যাতে আপনাদের কষ্ট করতে হবে। ভিজিটররা এসে আপনারা যদি চান যে আজকে আমরা আগে এসে আগে চলে যাব, ভিজিট হয়ে যাওয়ার পর ওনারা যদি চলে যায় চলে যেতে পারবেন। আর যদি চান আমরা 6টা পর্যন্ত ক্লাস করে যাবো, আর ওটাও করতে পারবেন। মার্চের 2 তারিখ থেকে, মার্চের 1 তারিখে অরিয়েন্টেশন ক্লাস হয়েছে, মার্চের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে অফলাইন। পুরো প্রোগ্রামটাই অফলাইন হয়েছে। এবং আপনাদের অ্যাপ্রোমিসের রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্রোমিস ক্লিয়ার? ঠিক আছে, আমি চেষ্টা করছি গ্রুপে কিছু লিখে দেওয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, যেটা ছিলাম ওই যে অবজেক্টের উদাহরণ দিয়েছিলাম। এনিওয়েজ, ওটা হচ্ছে যখন ডমের কাজ শিখবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, বলেন। ও আচ্ছা, আমি এখানে আছি, ওয়েব ডেভেলপার টিচার হিসেবেই আছি। রেগুলার ব্যাচে ক্লাস নিই, তাছাড়া বাইরের প্রজেক্টের ক্লাস নিই। এইখানে আপনাদের প্রজেক্টের ক্লাসটা নিলেও লিড ট্রেনার হিসেবে আমার নাম দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে অনেক দিন ধরে আছি, 2017। আমি হচ্ছে 2017 সাল থেকে এখানে আছি। বিসাইড দ্যাট ফ্রিল্যান্সিংও করি। আর আমার ওয়েবসাইট আছে asif.com.bd, আপনি দেখতে পারেন। আর এই তো আমাকে ফ্রিল্যান্সিং শেখাবেন। ফ্রিল্যান্সিং, হ্যাঁ, আপনাদের সাবজেক্টে তো আছে, ফ্রিল্যান্সিং দিয়ে কোর্সেরও আসবে, সিএসএস আছে, এবং যে অ্যাসেসর আসবে আপনাদের ভবিষ্যতে পরীক্ষা দিতে সে ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন করবে।
তো অবশ্যই শিখাবে, ম্যাডামদের শেখানোর কথা না হলে আমি দেখাবো। আপনাদের কোর্সের নামই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট উইথ ফ্রিল্যান্সিং। এই পরীক্ষা আমিও দিয়েছি, আমারও আছে এই পরীক্ষার সার্টিফিকেট। এর জন্য কি বলে কোশ্চেন কঠিন হয় না। আমার সময় যে কোশ্চেনটা আসছিল জাস্ট একটা কতগুলো টপিক দিয়েছে, কোশ্চেন আছে যে এই ওয়েবসাইটটা বানাও, এই সেকশন আছে, এই সেকশনে এই জিনিস থাকা লাগবে, সেটা দিয়েছে, সেটা বানিয়ে দিয়েছি। সাথে হালকা জাভাস্ক্রিপ্টের কাজ করছিল, যে ফর্ম থেকে ডাটাটা নিয়ে তুমি অ্যালার্টের মাধ্যমে শো করো, অন্যভাবে শো করো, সাথে ফর্মটা ভ্যালিডেশন করো। খুব বেশি না, হালকা জাভাস্ক্রিপ্টের কাজ এসেছিল। ফ্রিল্যান্সিং এর কাজ এসেছিল, যে আপনার ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট আছে কিনা, ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করেন, এগুলো বিভিন্ন টাইপের কোশ্চেন মৌখিকভাবে আসছিল। এই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসে না। ও আরেকটা কাজ আসছিল, সেটা হচ্ছে আমরা যে প্রজেক্টটা বানাইছি সেটা সার্ভারে কিভাবে ডিপ্লয় করে দেখানো যায়, লোকাল সার্ভারগুলোর সমস্যা। তো এই টাইপের কোশ্চেনগুলো আসছিল, এইগুলা তো দেখা উচিত। এগুলো সিএস থেকে আসছে। তো সিএস থেকে যেহেতু আসছে, তো এগুলো আপনাদের করবেন। এগুলো আপনারা 72টা ক্লাসের মধ্যে 32তম ক্লাসে আছে, তাহলে বাকি ক্লাসের মধ্যে এগুলো হয়ে যাবে। এখন যদি শুধু জাভাস্ক্রিপ্টের কথা বলেন, এটা এমন একটা সাবজেক্ট, এটা মানে কয়েক বছর শিখেও শেষ করা যায় না এরকম সাবজেক্ট। এখন আপনাদের ফ্রন্ট এন্ডের জন্য যতখানি লাগে ততখানি দেখা যায়। ব্যাক এন্ড কিন্তু জাভাস্ক্রিপ্টে করা যায়, ব্যাক এন্ডের কাজও জাভাস্ক্রিপ্টে করা যায়, যেটা হচ্ছে একটা স্ট্যাক আছে, মান স্ট্যাক ডেভেলপমেন্ট বলে, সেখানে ব্যাক এন্ডের কাজ পুরোটাই জাভাস্ক্রিপ্টে করে। কিন্তু এটা আপনাদের অতখানি লাগবে না, বুক জিএস এগুলো লাগবে না, আপনাদের সাধারণ জাভাস্ক্রিপ্টগুলো থাকবে, নর্মাল জাভাস্ক্রিপ্টগুলো থাকবে। তবে ধরা বাঁধার নিয়ম নাই, আপনি যদি চান নর্মাল জাভাস্ক্রিপ্টের সাথে কেউ যদি লাইব্রেরি ইউজ করতে চান, যেমন লাইব্রেরির মধ্যে কি আছে, যে কোয়ারি আছে জাভাস্ক্রিপ্টে, রিঅ্যাক্টর যদি ইউজ করতে চান তাহলে পারে, ম্যান্ডেটরি না। তো এই হচ্ছে আপনাদের সিএস। আর মূল আপনাদের পড়াশোনাটা সিএস ফোকাস। এখন যদি আপনাদের মনে চায় যে আমি অ্যাঙ্গুলার যে শিখবো বা এগুলো কিছু, আপনাদের মূল ফোকাস থাকবে যাতে আপনি একটা পাস করেন। আপনাদের একটা স্টার সিএস তো একটা কি বলে, সিএস এর ফুল ফর্ম কি বলতে পারেন? আমি না, সিএসএস না, সিএস, যেটা আপনাদের সিলেবাস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এইটা স্ট্যান্ডার্ড, এটা একটা স্ট্যান্ডার্ড যে আপনি এই লেভেল 3 হিসেবে আপনি পারেন। এই সিলেবাসগুলো কিন্তু বাহির থেকে এসে করা হয়েছে, এটা বাংলাদেশিরা করে না। বাহির থেকে মনিটরিং করে এই সিলেবাসগুলো একটা স্ট্যান্ডার্ড, যে আপনি লেভেল 3 এখন মেনটেন করতে পারবেন, সেই স্ট্যান্ডার্ড করে সিলেবাসটুকু পড়া হয়েছে। তো আপনাকে মূল ফোকাসটা থাকবে ওই স্ট্যান্ডার্ড পর্যন্ত, যাতে আপনি যেতে পারেন, বেশি অ্যাডভান্স থাকবে। এনিওয়েজ, আপনারা আজকে একটা ভেরিয়েবল লেখা শিখছেন, তাই না? কিভাবে ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করছে স্যার? স্যার ওয়ার্ড দিয়ে করা যায় না? ওয়ার্ড দিয়ে তারপর ভেরিয়েবলের নাম লিখতে হয়, তাই না? লেট দিয়ে করা যায়, আর কি দিয়ে করা যায়? কনস্ট্যান্ট দিয়ে করা যায়। তিনটা, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। লেট আর কনস্ট্যান্ট এগুলো পরে আসছে। ES6 নাম শুনছেন? ECMAScript 6, এটা জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন, হ্যাঁ, ES6। তো এই ES6 ভার্সনটা যখন আসছে, তখন ভেরিয়েবলের জায়গায় লেট, কনস্ট্যান্ট এগুলো আসছে। ভেরিয়েবলের সমস্যা কি ছিল যে এটা আসছে? ভেরিয়েবলের সমস্যা হচ্ছে ভেরিয়েবল মেমোরি বেশি খায়। কিভাবে? আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ভেরিয়েবলের নাম দিলেন, মনে করেন এক্স, ছোট নাম দিলেন, এক্স এর ভিতরে একটা ভ্যালু দিলেন হচ্ছে 6 মনে করেন। এরপরে যদি আপনি এই ভ্যালুটা চেঞ্জ করেন, ও কি করবে, যে আমার তো এটা একটা মেমোরিতে জায়গা নিচ্ছে, এক্স এর মান 6 রাখার জন্য, মনে রাখার জন্য আমার মেমোরি, কম্পিউটারের মেমোরিতে জায়গা নষ্ট করছে। এরপর যখন আপনি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করবেন, ওটার জন্য আবার নতুন করে আরেকটা জায়গা নষ্ট করবে, যেটা লেট কনস্ট্যান্ট করে না। নতুন করে জায়গা নষ্ট করার দরকার ছিল, আগের মেমোরিটা আপডেট করলেই তো হয়ে যেত, তাই না? মনে করেন আমি আবার দিলাম যে ভেরিয়েবল এক্স এর মান এবার 7 দিয়ে দিলাম, তাহলে এক্স এর নতুন মান কত?
7 এই যে কোডিংটা করছি না এসএলএ করলে এক্স এর নতুন মানের জন্য ও কম্পিউটারের মেমোরিতে নতুন একটা জায়গা নষ্ট করবে। কিন্তু লেটের ক্ষেত্রে দেখেন, লেটের ক্ষেত্রে একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন এর মান দিলাম 5, তারপর যদি আমি এর মান চেঞ্জ করি আবার লেট লিখতে পারবো না, সরাসরি এ লিখতে হবে, লিখলে আমি এর মান চেঞ্জ করতে পারবো, এর মান 6 করে দিলাম। কেন লেট লিখতে পারবো না? আবার লেট লেখা মানে আবার নতুন করে জায়গা নষ্ট করা, কিন্তু আপনি এই দিয়ে তো আবার অলরেডি একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছেন, এর জন্য আপনাকে লেটটা তুলে দিতে হবে। শুধু এ লিখে সরাসরি 6 লিখলাম, তাহলে এর আগের মান ছিল 5, এর নতুন মান হলো 6, এর জন্য কম্পিউটারের মেমোরির জায়গা নষ্ট হলো না, আগে যেখানে 5 ছিল ওই জায়গাটাই আপডেট করে 6 করে দিচ্ছে। তাহলে আমার কি কম্পিউটার পাওয়ারটা একটু সাশ্রয় হলো এই কারণে। এর জন্য আমরা ভেরিয়েবলের জায়গায় লেট ইউজ করব। আবার অনেক ক্ষেত্রে কনস্ট্যান্ট ইউজ করা যায়। হ্যাঁ, আসলে অবশ্যই কনস্ট্যান্ট কেন ইউজ করবো? এইটা লেট থেকে একটু ফাস্ট। মনে করেন একটা কনস্ট্যান্ট দিলাম এম এর মান দিলাম, মনে করেন কত দেওয়া যায়, 1 দিয়ে দিলাম। এরপর আর এম এর মান কখনো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ কনস্ট্যান্টের মান চেঞ্জ হয় না। হ্যাঁ, এম সমান সমান এরপর যদি আমি 6 বা 7 লিখি, যাই লিখি না কেন, ও আমার এখানে ভুল দেখাচ্ছে না, ওকে মনে হয় এক্সটেনশন নাই ঠিক মতো, কিন্তু এটা আমি রান করতে পারবো না, এটা হচ্ছে ভুল, আমার কোডিং এ ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কনস্ট্যান্ট একবার এম তো দিছি 1, আবার এম এর মান কেন চেঞ্জ হবে? কনস্ট্যান্টের মান ওটা ধ্রুবক, কখনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট কনস্ট্যান্টই থাকবে। কনস্ট্যান্ট বাংলা অর্থ ধ্রুবক বলে, তাই না? যেমন পাই এর মান কনস্ট্যান্ট, পাই এর মান কখনো চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট মান আছে 3 পয়েন্ট কত যেন, 3.1416 ওইটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, ওটা কখনো চেঞ্জ হবে না, ওইটাই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক তেমনি আপনি এখানে জাভাস্ক্রিপ্টে কনস্ট্যান্ট নিতে পারবেন, কিন্তু সেই কনস্ট্যান্ট একবার যেটা ডিক্লেয়ার করবেন সেই মান আর কখনো আপডেট করা যাবে না। তাহলে সুবিধা কি? দুইটা সুবিধা, একটা হচ্ছে জিনিসটা সিকিউর হলে হ্যাকার এসে আমার কনস্ট্যান্টের মান চেঞ্জ করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে এইটা লেট থেকে একটু ফাস্ট। কেন ফাস্ট? মনে করেন লেট একটা জিনিস, একটা গাড়ি মনে করেন, কনস্ট্যান্ট আরেকটা গাড়ি, লেটের ঘাড়ে একটা বোঝা আছে যেটা হচ্ছে ওর মান চেঞ্জ করা যাবে, এই ফাংশনালিটা ওর গাড়ির উপর আছে, কিন্তু এটার উপর ওই ফাংশনালিটা নাই, তাই না? এটা ওটা থেকে একটু হালকা, এটার থেকে একটু ফাস্ট কাজ করে, এই যে তাহলে এটার মান চেঞ্জ করা যাবে না, এটার থেকে একটু ফাস্ট কাজ করে। তো এইভাবে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। লেটটা কখন লাগবে? আমার যখন ভ্যালুটা চেঞ্জ করব তখন আমরা লেট ইউজ করব। ভারটা কখন লাগবে? ভারটা হচ্ছে ES6 এর আগে জাভাস্ক্রিপ্টের যত ভার্সন আছে সেগুলাই ভার ইউজ করবে। ভারটা ইন্ট্রোডিউস করা হয়েছে ES6 এই ভার্সনটা। জাভাস্ক্রিপ্টের একটা ব্যাপক চেঞ্জ আসছে ES6 ভার্সনটা। ES ফুল ফর্ম হচ্ছে ECMAScript। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অনেক প্রতিষ্ঠানে ট্রেনিং ইনস্টিটিউটে দেখেছি যে সিলেবাসে কোর্স মডিউলে অ্যাড করে দিচ্ছে ECMAScript, মানে জাভাস্ক্রিপ্ট আলাদা ECMAScript আলাদা, অ্যাকচুয়ালি না। ECMAScript হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই আরেকটা ভার্সন বলতে পারেন। হ্যাঁ, তো ECMAScript কেন প্রয়োজন হয়েছিল? জাভাস্ক্রিপ্টের একটা বড় আপডেট আসছিল ECMAScript, এর মধ্যে যে লেট কনস্ট্যান্ট এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ECMAScript। এর পিছনে ইকমা নামে একটা ইউরোপিয়ান কোম্পানি আছে, তাদের মানে ওরা তখন জাভাস্ক্রিপ্টে ফান্ড দিয়েছিল যে তোমরা আপডেট হও, তোমাদের যাবতীয় খরচ আমরা দিচ্ছি, আমাদের নামটা তোমাদের নামের সাথে যুক্ত করে দাও। জাভাস্ক্রিপ্ট যখন প্রথম ফিল্ডে আসছিল তখন জাভা নামে একটা খুবই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, এখনো আছে জাভা। ওই নামটা একটু ফ্লেভারটা আনার জন্য ওরা জাভাস্ক্রিপ্ট করছে। দেন যখন ECMAScript ওদের ফান্ড দিয়েছে তখন জাভাস্ক্রিপ্টের নামের সাথে ওরা কি করেছে, জাভাস্ক্রিপ্ট নামটা একটু চেঞ্জ করে ECMAScript করছে, কিন্তু এখনো মানুষ ওদের জাভাস্ক্রিপ্ট বলেই ডাকে। কিন্তু জাভাস্ক্রিপ্ট আর জাভা কিন্তু পুরো আলাদা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বলেন। ECMA একটা কোম্পানি ইউরোপের, যেমন জাভা একটা ছিল জাভাস্ক্রিপ্ট, জাভাটা মুছে এখানে ECMAScript দিয়েছে। ECMA একটা ইউরোপিয়ান কোম্পানি যারা জাভাস্ক্রিপ্টকে ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে। এটা কোম্পানির নাম, এটা ফর্ম নেই, একটা কোম্পানির নাম হচ্ছে, যেমন দারাজ একটা কোম্পানির নাম, ঠিক আছে? ECMA হচ্ছে একটা ইউরোপিয়ান কোম্পানির নাম যারা জাভাস্ক্রিপ্টকে ফান্ড দিয়েছে। মাইক্রোসফট দিতে চাইছিল ফান্ড, ওরা মাইক্রোসফটের কাছ থেকে নেয় না, ওরা কেন জানি তখন নেয় নাই, পরে জাভাস্ক্রিপ্ট ECMAScript কাছে ফান্ড নিয়ে ECMAScript করেছে।
দেন মাইক্রোসফট ওদের পিছু ছাড়ে ওরা একটা আপডেটেড ভার্সন আরেকটা জিনিস নিয়ে আসছে যেটা ভিতরে অলরেডি জাভাস্ক্রিপ্ট করা আছে যেটাকে বলে টাইপ স্ক্রিপ্ট মানে ওখানে জাভাস্ক্রিপ্টে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি না ভেরিয়েবলের টাইপ দিচ্ছি না মানে হচ্ছে কোনটা নাম্বার কোনটা স্ট্রিং এগুলো দিচ্ছি না আমরা কি দিচ্ছি জাভাস্ক্রিপ্টে সরাসরি বলে দিচ্ছি যে হ্যাঁ এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবল এতে বড় লেভেলের সফটওয়্যার বানাতে গেলে সমস্যা আপনি যদি কোর লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেন যেমন হচ্ছে জাভা তারপর হচ্ছে সি প্লাস প্লাস সি শার্প এখানে টাইপ ডিক্লেয়ার করে দেওয়া যায়। কিন্তু যেগুলো স্ক্রিপ্ট টাইপ ল্যাঙ্গুয়েজ যেমন জাভা স্ক্রিপ্ট পিএইচপি পাইথন এখানে টাইপ ও অটোমেটিক দিয়ে দেয়। হ্যাঁ এটা কাজটাকে আপনার ইজি করছে ভালো কিন্তু খুবই হাই লেভেলের যখন কাজ করতে যাবেন তখন এটা সাফিসিয়েন্ট না। এর জন্য আপনি যদি এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার বানাতে চান যেমন হচ্ছে ব্যাংকের সফটওয়্যারগুলো ম্যাক্সিমাম দেখবেন জাভা দিয়ে করে খুব সিকিউরিটি লাগে খুবই হাই লেভেলের সফটওয়্যার তো তখন আপনি জাভাস্ক্রিপ্টের জায়গায় টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে পারেন। তো ওটা অনেক পরের বিষয় আমরা আগে জাভাস্ক্রিপ্টে দেখে নিই। আমরা হচ্ছে জাস্ট ভেরিয়েবল লেখার নিয়মটা দেখেছি ভেরিয়েবলের নাম লেখার কিন্তু একটা নিয়ম আছে এই ভেরিয়েবলের নামে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন না আপনি ক্যারেক্টার দিতে পারেন আপনি এক্স এর জায়গায় এক্স ওয়াই জেড দিতে পারেন সমস্যা নেই মাল্টিপল ক্যারেক্টার দেন সমস্যা নেই ক্যামেল কেস দেন ক্যামেল কেস বুঝছেন মানে একটা লেটার বড় একটা লেটার ছোট এরকম যখন দুইটা শব্দের আপনি একটা ভেরিয়েবল দিবেন তখন হচ্ছে গিয়ে এভাবে দিতে পারে লেট দিয়ে আপনার দুইটা শব্দের ভেরিয়েবল কি হইতে পারে মনে করেন মাই টিম একটা ভেরিয়েবলের নাম মাই টিম অথবা মাই টিম নেম এটা একটা কি ভেরিয়েবলের নাম নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটার ভিতরে কি ভ্যালু আছে তাই না এটার ভিতরে আমার টিমের নাম আছে আমার টিমের নাম যে কোনো নাম হইতে পারে মনে করেন আমার টিমের নাম দিলাম বাংলাদেশ ওকে তাহলে এইখানে এটাকে বলে ক্যামেল কেস মানে একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় এরকম প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখেন বড় হাতে দিয়ে দিচ্ছি এই টাইপের কেস লেখার নিয়মটাকে বলা হয় ক্যামেল কেস ক্যামেল মানে হচ্ছে উট উটের পিঠ দেখবেন উটের নিচে হ্যাঁ তাই না এটা এইভাবে আসছে ক্যামেল কেস তো অনেক প্রোগ্রামারই এই স্টাইলে করি নামটা এসে ক্যামেল কেস স্টাইল হ্যাঁ স্ট্রিং একটা ডাবল এটাকে বলে ডাটা টাইপ হ্যাঁ স্ট্রিং আছে আমরা আবার নাম্বার ইউজ করেছি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ একটু পরে আমার দেখানোর প্ল্যান আছে দেখি তো এই ক্যামেল কেস এই যে নামটা নিলাম এখানে আমি চাইলে শুরুতে ডলার সাইন দিতে পারি জাভাস্ক্রিপ্ট ইরর দেয় না ঠিক আছে আজকে আপনারা কনসোল লক করছেন না এই শর্টকাট নেই আপনাদের আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কনসোল লগের ভিতরে এক্সটেনশন নিতে পারি আচ্ছা আগে আমি টার্মিনালে জিনিসটা রান করে দেখি এই টার্মিনাল ওপেন করতে পারেন বেস করে আচ্ছা অনেকগুলো শর্টকাট আছে একটা হচ্ছে নিচে মাউস ধরে যদি উপরের দিকে টান দেন ওপেন হয়েছে এই যে টার্মিনালে আছে আবার অনেকে কন্ট্রোল জে দেয় কন্ট্রোল জে দেওয়া অ্যাকচুয়ালি টার্মিনাল সরাসরি না নিচের বারটা ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে নিচের বারে দেখেন টার্মিনাল ছাড়াও কিন্তু অন্য কিছু আছে যেমন আউটপুট আছে প্রবলেমস আছে তাই না তাহলে আপনি যদি কন্ট্রোল জে দেন ওই প্রবলেমসটাই ওপেন হবে নিচের বারে যেটা ওপেন ছিল সময় বেশি দেখতে পারে 5টা পর্যন্ত থাকতে দিতে পারে কেন একটু আসলে উনি না ওরা রওনা দিছে কিন্তু এখন আসে তার সরকারি লোকজন তো দেখো আচ্ছা আমি হচ্ছে যে কন্ট্রোল জে দিচ্ছি দেখেন নিচে টার্মিনাল একটা আসতেছে ঠিকই কিন্তু টার্মিনাল আসতেছে না ওই যে প্রবলেমস আসতেছে আমি যদি আউটপুটটা ওপেন রাখি আবার কন্ট্রোল জে দিই তাহলে যেটা ওপেন ছিল সেটা লাস্টে যেটা ওপেন ছিল সেটা আসতেছে কিন্তু আমি যদি কন্ট্রোল ধরে ব্যাকটিক দিই ব্যাকটিক কোন সাইন জানেন ওয়ানের বাম সাইডে যেটা আছে উপরে এসকেপের নিচে ওয়ানের বাম সাইডে বৃষ্টির ফোঁটার মতো
দিলাম। আচ্ছা, আমার এটার নামটা হচ্ছে ব্যাকটিক। ব্যাকটিক, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে অনেকে ওই যে বৃষ্টির ফোঁটা সাইন দেওয়ার জন্য ইউজ করে। এনিওয়েজ, তো ওয়ানের পাম্পের সাথে সোজা এটা যদি ক্লিক করেন সরাসরি দেখেন টার্মিনালি ওপেন হয়েছে, হ্যাঁ, অন্য কিছু ওপেন হয়নি, টার্মিনালি ওপেন হয়েছে। তাহলে কন্ট্রোল ধরে ব্যাকটিক, এটা হচ্ছে টার্মিনাল। আর কোনো কিছু না পারলে এই যে মাউস ধরে উপরের দিকে টান দিবেন। তারপর এইখানে আপনি যেটা করবেন, লিখবেন হচ্ছে নোড, এনওডি, নোড স্পেস আমার ফাইলের নাম কি index.js, পুরোটা টাইপ না করে আমি যদি কিবোর্ডের ট্যাবে দিই নামটা চলে আসে, তাই না? এমন অবস্থায় যদি আমি ইন্টার দিই তাহলে কি আসছে? কনসোল লগে কি লিখেছিলাম? বাংলাদেশ লিখেছিলাম, তাই না? এটা আসছে না? তার মানে যে ডলার সহ নামটা ও দিচ্ছে, নিবে, ডলার সহ নাম নিবে, আন্ডারস্কোর থাকলেও ও নিবে, সমস্যা নেই, হ্যাঁ। ডলার সহ নাম নিবে, আন্ডারস্কোরটাও সে অ্যালাউ করবে, নাম্বার মাঝে অথবা শেষে থাকলে অ্যালাউ করবে, সমস্যা নেই। আচ্ছা, যাদের এই কমেন্টে রান করতেছে না, বলতেছে হচ্ছে নোড ইজ নট রিকগনাইজ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল কমেন্ট, এরকম কিছু, তাদের পিসিতে জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্টটা সেটআপ করা নাই। এনভায়রনমেন্টটা কি? আমরা যে ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান হয়, ব্রাউজারের ভিতরে বিশেষ করে গুগল ক্রোম, এটার ভিতরে আলাদা জাভাস্ক্রিপ্ট রান করার ইঞ্জিনই থাকে, যেটার নাম হচ্ছে V8 ইঞ্জিন, হ্যাঁ। ওই ইঞ্জিনটা ক্রোমের ভিতরে জাভাস্ক্রিপ্ট রান করে। কিন্তু এই যে টার্মিনালে যে আমি জাভাস্ক্রিপ্ট রান করতেছি, এর জন্য আমার উইন্ডোজের মধ্যে জাভাস্ক্রিপ্ট লাগবে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি গুগল ক্রোম ওপেন করে এখানে লিখতে পারি হচ্ছে ডাউনলোড নোড.js। এই যে নোড.js এর যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই গেলাম। মজার বিষয় হচ্ছে এই পেজের ডিজাইনও মাঝে মধ্যে চেঞ্জ হয়, যাই হোক এখন দেখি কি আছে। এই যে ডাউনলোড উইন্ডোজ ইনস্টলার, হ্যাঁ, MSI, এটা দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। লাস্ট ছিল 24.14.0, এটা হচ্ছে 24.15.0। এটা রেগুলার আপডেট হয়, বুঝছেন? তারপর আপনি যদি এই ভার্সনের উপর একটা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন, মনে করেন রিঅ্যাক্ট ইউজ করলেন, রিঅ্যাক্ট.js, অন্য পিসিতে গেলেন সেখানে নোড.js এর অন্য ভার্সন, তো এই পিসি রিঅ্যাক্টের সাথে ওই অন্য পিসির যে অন্য ভার্সনের রিঅ্যাক্ট মানে নোড.js এর একটু ঝামেলা করে। এনিওয়েজ, এখন ভার্সনটা আমি এটা ডাউনলোড করেছি, তাই না? ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে ডাউনলোড করা সফটওয়্যারটা ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক ওপেন করা হচ্ছে টার্গেট, এই যে ওপেন হয়েছে। A later version Node.js is already installed. বলতেছে আমার নাকি অলরেডি ইনস্টল আছে, তাহলে ফিনিশ দিয়ে দিই। যাদের নাই তারা ইউজ করে। ঠিক আছে, আমার ভার্সনটা কত? আমি এখানে বললাম নোড স্পেস ড্যাশ ভি, নোড স্পেস ড্যাশ ভি, এই কমেন্টটা দিলে কি হয় বলেন? ভার্সন দেখা যায়। ও 25.4.0, অনেক আপডেটেড ভার্সন এখানে ইনস্টল করা আছে। আচ্ছা, নামে এবার আমি তো নাম লেখার নিয়ম বললাম, ভুল কখন হয়? নামের শুরুতে যদি নাম্বার দেন তাহলে সেটা ভুল হয়। এই যে অলরেডি বিএস কোড লাল বাতি, এতক্ষণ পরে ওর বুদ্ধি হয়েছে লাল বাতি দেখানো শুরু করছে। এতক্ষণ কিন্তু দেখায়নি, রেড সিগন্যাল দিচ্ছিল না, আমি মুখেই বলে দিচ্ছিলাম যে ভুল হয়, যে অনেকক্ষণ পরে ও দেখাচ্ছে যে না এটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে কি নামের শুরুতে নাম্বার দেওয়া যাবে না? অন্য স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ যদি দিই ভুল হইল, তাহলে স্পেশাল ক্যারেক্টার কোনটা কোনটা দেওয়া যাবে? ডলার এবং আন্ডারস্কোর, এই দুটো দেওয়া যাবে, এছাড়া স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। নাম্বার দিলে মাঝে কোথাও দিতে হবে বা শেষে দিতে হবে, নামের শুরুতে নাম্বার দেওয়া যাবে না, তাহলে ভুল হবে। আর স্পেস দিতে পারবেন না নামের মাঝখানে। মনে করেন দুইটা শব্দের একটা নাম রাখবেন, তাহলে আপনি মাঝখানে স্পেস দিলেন, তাহলে নাম হবে না, ভুল হয়ে গেল। আপনি তখন এই যে ক্যামেল কেস যেটা দেখালাম এই স্টাইলে নামটা রাখতে পারেন। এই হচ্ছে ভেরিয়েবলের নাম লেখার নিয়ম। কোনো কনফিউশন আছে? আচ্ছা, ভেরিয়েবলের ভিতর আমাদের কি থাকে? ডাটা থাকে, হ্যাঁ।
এই যে ডাটা থাকে, আমি অলরেডি দুই টাইপের ডাটা নিয়ে কাজ করেছি, একটা কি নাম্বার আর একটা কি স্ট্রিং। স্ট্রিং কি, যেগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা সেগুলোকে স্ট্রিং বলে। জি আসে ডলার সাইন, এটা না দিলেও চলে, সমস্যা নেই। দুইটা জিনিস নামের আগে ব্যবহার করতে ও নামের আগে আপনি হচ্ছে নাম্বার ব্যবহার করতে পারবেন না। ডলার সাইন স্পেশাল ক্যারেক্টার, এটা ব্যবহার করা যায়। আন্ডারস্কোর স্পেশাল ক্যারেক্টার, এটাও ব্যবহার করা যায়। এই বাদে আর কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। আর রিয়েল লাইফের কথা যদি বলেন, ম্যাক্সিমাম ডলার সাইনও ব্যবহার করে না কেউ। কিন্তু জাভাস্ক্রিপ্ট ভুল ধরে না, এর জন্য দেখালাম জাভাস্ক্রিপ্ট এটা ভুল ধরে না। ওকে, রিয়েল লাইফে কিরকম হয়, নাম্বারটা আমরা ধরে না, নর্মালি হচ্ছে ক্যামেল কেস দিয়ে নামগুলা দেওয়া হয়। ক্যামেল কেস দিয়ে নাম্বার কখন ইউজ হয়, একই ধরনের যখন দুইটা নাম হয়ে যায় তখন একটা 1 দিয়ে দেয়, একটা 2 দিয়ে দেয়, এরকম করে। এছাড়া লাগে না নাম্বার। আচ্ছা, আমি ডাটা টাইপে যাচ্ছিলাম, তাই না? ডাটা টাইপস এর মধ্যে, আচ্ছা এটা হচ্ছে যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি না, এটা হচ্ছে কমেন্ট করার সিস্টেম। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার সিস্টেম হচ্ছে যদি দুইটা স্ল্যাশ দেন, ফরওয়ার্ড স্ল্যাশ বলে। স্ল্যাশ কটা আছে? দুইটা, একটা ব্যাক স্ল্যাশ আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ব্যাক স্ল্যাশ কোনটা? যেটার মাথাটা পিছন দিকে মোড়ানো, সেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা? যেটার মাথাটা সামনের দিকে বাঁকানো, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, ডাটা টাইপস এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ। এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক, অনেকে বুঝে না। ওটা বাদ দিয়ে নর্মাল ডাটা টাইপ গুলো আগে দেখি, পরে আমি প্রিমিটিভ নট প্রিমিটিভ একটু এক কথা বুঝাই দিব। প্রথমে আসি হচ্ছে প্রিমিটিভ টাইপ ডাটাগুলোর মধ্যে কি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টের সিস্টেম। হ্যাঁ, একাধিক লাইন, যে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিলাম, শুরু করলাম, আর যখন শেষ হবে তখন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। আর একটা লিস্ট দেখাও, দেখে আমি প্রতিটা লাইন একটা একটা স্টার দিয়ে দিয়ে শুরু করতেছি। যেমন প্রথমে আমি দিলাম কি স্ট্রিং। স্ট্রিং কোন টাইপের ডাটা একটু আগে বলছি, বলেন। ক্যারেক্টার টাইপের ডাটাগুলো স্ট্রিং। এবিসিডি, সেন্টেন্স, ওয়ার্ড, এগুলো হচ্ছে স্ট্রিংস। স্ট্রিং হচ্ছে এমন টাইপের ডাটা যেগুলো কোনো ফাংশনালিটি নাই, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না, শুধু দেখানো যায়, শো করা যায় মেসেজ হিসাবে, এটাই হচ্ছে স্ট্রিং। ওকে, আচ্ছা, এরপরে আছে কি নাম্বার। এই নাম্বারকে অনেক কি বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার বলা হয়। তো জাভাস্ক্রিপ্টে এটাকে নাম্বারই বলা হয়। দশমিক যুক্ত সংখ্যা হোক, দশমিক যুক্ত ছাড়া হোক, এটাকে নাম্বারই বলা হয়। আর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দশমিক ছাড়া নাম্বারকে ইন্টিজার বলে, দশমিক যুক্ত নাম্বারকে ফ্লোট বলা হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টে সবই কি, সব নাম্বার। ওকে, আচ্ছা, এরপর স্ট্রিং নাম্বার ছাড়া ট্রু ফলস আছে, এটাকে বলা হয় কি বুলিয়ান। বুলিয়ান কি, হয় সত্য না হয় মিথ্যা, ট্রু অথবা ফলস। এটার উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু বা কাজের অনেক কিছু মেনটেন করে, যে আমাকে একটা রিটার্ন করতেছে ঘটনা সত্যি নাকি মিথ্যা। সত্যি হলে আমি এই কাজ করবো, মিথ্যা হলে আমাকে এই কাজ করবো। মনে করেন একটা ফাংশন বানিয়েছি আমি, সেই ফাংশনের কাজ হচ্ছে চেক করা যে ইউজার লগ ইন করা আছে নাকি নাই। ফাংশন আমাকে কি রিটার্ন করতেছে, লগ ইন করা থাকলে ট্রু রিটার্ন করতেছে, লগ ইন ছাড়া থাকলে ফলস রিটার্ন করতেছে। ট্রু ফলস এটার উপর দেখে আমি কি কাজ করতেছি, যদি সে লগ ইন করা থাকে তাহলে তাকে আমি এই পেজে থাকতে দিচ্ছি। যদি দেখি যে ফাংশন আমাকে ফলস দিচ্ছে, তাহলে আমি তাকে এই পেজ থেকে অন্য পেজে, লগ ইন পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দিই। তো এরকম অনেক কাজ থাকতে পারে ট্রু ফলস এর উপর ডিপেন্ড করে। তো ট্রু ফলস এই টাইপের ডাটাগুলোকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় কি বুলিয়ান। ঠিক আছে, আরো আছে, যেমন হচ্ছে নাল থাকে। নাল মানে কি, ফাঁকা। হ্যাঁ, ফাঁকা জায়গা, শূন্য কিন্তু নাম্বার। নাল হচ্ছে ফাঁকা জায়গা, কিচ্ছু নাই, হ্যাঁ, সেটা হচ্ছে নাল। আবার আছে হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে, আনডিফাইন্ড বানান কি বলেছি মনে হয় না, ঠিক দিছি।
আনডিফাইন মানে হচ্ছে এটা ডিফাইন করা হয় নাই। যেমন হচ্ছে গিয়ে আপনার একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন, ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলেন মাই নেম, কিন্তু এটার ভিতরে কোনো ভ্যালু দিলেন না, ও কি দিবে জানেন? আনডিফাইন্ড দিবে। মনে করেন আমি এখানে ভুলবশত একটা ভেরিয়েবল দিলাম, আমি ভুলবশত এখানে ডলার সাইনটা দিলাম না, ঠিক আছে? তাহলে কি আমার এই নামে ভেরিয়েবল থাকলো? দেখি তো, রান করি, এই যে আপ, কিবোর্ডের আপেরও দিলাম, এই যে আগের কমেন্টটা চলে আসছে মুড স্পেস ড্যাশ বি, আবার কিবোর্ডের আপেরও দিলাম, তার আগের কমেন্টটা চলে আসছে মুড স্পেস ইনডেক্স ডট জেএস। এইটা যখন আমি ইন্টার দিলাম, এই রোড দিছে, কি এরর দিছে? এই যে এইটা ইজ নট কি ডিফাইন্ড, তার মানে এটা কি আনডিফাইন্ড কর। আর এটা টাইপ যদি দেখতে চান যে ভেরিয়েবল কি টাইপের ডাটা বহন করতেছে, আপনি এখানে টাইপ অফ দিতে পারেন, PYPE টাইপ অফ নামে একটা অপশন আছে, ফাংশন আছে অ্যাকচুয়ালি, টাইপ অফ লিখে স্পেস দিয়ে আমি ভেরিয়েবলের নামটা দিলাম। এই যে এতগুলো এরর মেসেজ আসছে, এটাকে আমি মুছে ফেলতে চাই, এর জন্য নিচে এসে দিলাম CLS লিখে যদি ইন্টার দিই, কমেন্টটা কি পুরা মুছে গেল। এরপর আমি আবার দিলাম হচ্ছে নোড স্পেস ট্যাব ইন্ডেক্স লিখে, এবার হচ্ছে আমি ইন্টার দিলাম, কি আসছে? এটা আনডিফাইন্ড টাইপ অফ, এই ভেরিয়েবলটা আনডিফাইন্ড আছে, কারণ এই ভেরিয়েবলের নাম ধরে যখন দিচ্ছি, ভেরিয়েবলটা ডিক্লেয়ারই করি নাই, এই টাইপের ডাটাকে কি বলেছে? আনডিফাইন্ড। কিন্তু আমি যদি নামটা সঠিকভাবে দিতাম, তাহলে কি আমার এখানে যদি এটা রান করি, তাহলে কি আসবে? স্ট্রিং আসবে। আর আমি যদি এখানে টিটা বড় হাতের না দিয়ে ছোট হাতের দিই, কি আসবে বলেন তো? স্ট্রিং নাকি আনডিফাইন্ড? বলেন। এখানে মাই টিম নেম, টিটা বড় হাতের, এখানে মাই টিম নেম, টিটা ছোট হাতের। এক হলো কি অনেক ল্যাঙ্গুয়েজে কাজ করবে, জাভাস্ক্রিপ্টে করবে না, জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। এক জায়গায় বড় হাতের দিলেন, আরেক জায়গায় ছোট হাতের দিলেন, ও কাজ করবে না। এই যে আমি উপরে এক্স বড় ছোট হাতের দিয়েছি না, নিচে কোথাও যদি কল করার সময় এক্সট্রা বড় হাতের দিয়ে দিই, তাহলে সে আলাদা হয়ে যাবে, হ্যাঁ, কেস সেন্সিটিভ। কোথাও বড় হাতের, কোথাও ছোট হাতের দিলেন, তাহলে ও সেটা দেখবে না। এখন যদি আমি এটা রান করি, কি দিচ্ছে? আনডিফাইন্ড দিচ্ছে, কারণ আমি মাই টিম নেমের এখানে টিটা বড় হাতের, এখানে টিটা ছোট হাতের। বুঝাইতে পারছে কি? কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ, পুরো আলাদা হয়ে গেল, নতুন একটা কিছু আলাদা নাম মনে করবে। যখন এখানে এক জায়গায় এখানে এমটা ছোট হাতের, তাই না? এখানে এম যদি বড় হাতের দেন, ওইটাকে আলাদা জিনিস ধরে দেবেন। ও কেস সেন্সিটিভ, বড় হাতের ছোট হাতের ও কাউন্ট করে। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাউন্ট করে না, কিন্তু ও করে। আচ্ছা, আরো কিছু আছে, এটাকে বলে প্রিমিটিভ। নন প্রিমিটিভ, প্রিমিটিভের মধ্যে প্যাচ আছে। তারপর আমি বলি যে ফাংশন নামে একটা ডাটা টাইপ আছে, অ্যারে নামে একটা আছে, ফাংশন, অ্যারে, আর হচ্ছে অবজেক্ট। এগুলো হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ বলে এগুলাকে। সহজে চিনার উপায় যদি বলেন, কোনো সংজ্ঞা না, সহজে চিনার উপায়, এগুলা দেখবেন যে ভেরিয়েবল নিয়ে যদি আপনি মান অ্যাসাইন করেন, সিঙ্গেল টাইপ ডাটা থাকে, সিঙ্গেল লাইনের কোড থাকে। আর এইখানে যদি ভেরিয়েবল নিয়ে আপনি অ্যাসাইন করেন, এগুলো মাল্টিপল ডাটা নিয়ে কাজ করে। ফাংশনের ভিতরে মাল্টিপল লাইন কোড থাকতে পারে। তারপর হচ্ছে কি অ্যারের কাজই হচ্ছে, অ্যারের জিনিসটাই এইটাই যে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা মান রাখবো, এটাই হচ্ছে অ্যারে। আর অবজেক্টও সেম জিনিস। অবজেক্টের যে গাড়ির উদাহরণ দিলাম না, একটা পার্টিকুলার অবজেক্টের ভিতরে আমার অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে, যেটাকে প্রপার্টি বলে অবজেক্টের ভাষায়। আর হচ্ছে অনেকগুলা মেথড থাকতে পারে, নর্মাল যেটাকে ফাংশন বলি, ওওপির ভাষায় সেটাকে মেথড বলে। ওওপি নামটা শুনছেন? ওওপির ফুল ফর্ম কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? তো জেএসও আপনার অবজেক্ট ওরিয়েন্টেড করা যায়।
এনিওয়েজ উপরের অংশগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপের ডাটা, প্রিমিটিভ ধরনের, নিচের অংশগুলো হচ্ছে নন প্রিমিটিভ। সহজে চিনার উপায় হচ্ছে এগুলা সিঙ্গেল ডাটা বহন করে এক একটা, আর এগুলা হচ্ছে মাল্টিপল ডাটা। জাভা স্ক্রিপ্টের একটা ভুল আছে, এই যে নাল টাইপের ডাটাটা যেটা, এটা জাভা স্ক্রিপ্ট অবজেক্ট রিটার্ন করে, কিন্তু এটা আসলে অবজেক্ট না। আপনি কিন্তু জাভা স্ক্রিপ্ট চাইলে এই যে গুগল ক্রমে রাইট বাটনে এসে ইনস্পেক্টে গেলে কনসোল নামে একটা অপশন আছে, এখানে রান করতে পারবো জাভা স্ক্রিপ্ট এই কনসোল। কিভাবে? মনে করেন আমি এখানে বললাম টাইপ অফ টিওয়াইপি ওএফ ওএফ টাইপ অফ ট্রু দিয়ে দিলাম, TRUE ট্রু। টাইপ অফ কি লিখছি? ট্রু। ইন্টার দিলাম, ও আমাকে কি রিটার্ন করছে? কিন্তু আমি যদি এই যে কিবোর্ডের আপরে দিলাম, আগের কোড চলে আসছে, এই ট্রুটা ইনভার্টেড কমার ভেতরে দিই, তাহলে ও কি দিবে বলতে পারেন? স্ট্রিং দিয়ে দিচ্ছে। আমি বলি টাইপ অফ নাল, তাহলে কি দিবে বলেন? একটু আগে বলছি টাইপ অফ নাল কি রিটার্ন করবে? নাল তো একটা আলাদা ডাটা টাইপ, ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে ইরর আছে। টাইপ অফ নাল সে কি রিটার্ন করে? অবজেক্ট রিটার্ন করে। তবে জাভাস্ক্রিপ্ট ওই ইররটা কেন ফিক্স করে নাই? ও যতদিনে এই ইররটা পাইছিল তার আগে অনেক ওয়েবসাইট জাভাস্ক্রিপ্টে তৈরি হয়ে গেছিল। এখন যদি সে এই ইররটা ফিক্স করতে যায়, ওই ওয়েবসাইটগুলা ইরর দেখা শুরু করবে। ওই ওয়েবসাইট ওইটার উপর ডিপেন্ড করে তো তৈরি, ঝামেলা হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে। এর জন্য আর এটা সে ফিক্সড করে নাই, এটা হয়ে গেছে। কিন্তু জাভাস্ক্রিপ্টের নাল আলাদা ডাটা টাইপ, ও মনে মনে ধরে কাজ করার সময় এইভাবে অবজেক্ট রিটার্ন করে, ঠিক আছে? তো এটা ইরর জাভাস্ক্রিপ্টের সমস্যা নেই। মনে করেন আমি টাইপ অফ দিলাম হচ্ছে গিয়ে 1 2 3, তাহলে কি আসবে বলেন? নাম্বার আসছে না? আমি যদি ইনভার্টেড কমার ভিতরে 1 2 3 দিই, তাহলে কি আসবে? স্ট্রিং চলে আসবে। জাভাস্ক্রিপ্টে মোটামুটি এই টাইপের ডাটাগুলো নিয়ে কাজ করে। প্রিমিটিভ নন প্রিমিটিভ সহজে চিনার উপায় বলে দিয়েছি, কিন্তু ওটা নিয়ে অ্যাডভান্স কথাবার্তা আছে, থাকে দরকার নেই। আমরা যতখানি শিখবো আমাদের লাগবে না, একটু এগুলো চিনলেই হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিছু কোশ্চেন করি, বলেন তো। আমি কিছু নাম লিখি। হ্যাঁ, আমি বললাম লেট, তারপর ভেরিয়েবলের নাম দিলাম, মনে করেন দিয়ে দিলাম কুদ্দুস। কারণ ভেরিয়েবলের নামটা কি লেখার নিয়ম ঠিক আছে? কোনো সমস্যা আছে? আমি এটা বড় হাতে দিলাম, কোনো সমস্যা আছে? আমি এখানে দুটা 0 দিলাম, সমস্যা আছে? নাই, বাহ। আমি এখানে কুদ্দুস স্পেস মিয়া লিখলাম, স্পেস দেওয়া যাবে না। আমি এখানে আন্ডারস্কোর দিই, ঠিক আছে? আমি এখানে বললাম 420 কুদ্দুস, সমস্যা আছে? কি সমস্যা বলেন? নামের শুরুতে নাম্বার দেওয়া যাবে না। ওকে, ঠিক আছে, এই হচ্ছে নাম লেখার নিয়ম। লিখে তারপর আপনি এটার ভিতরে স্ট্রিং রাখলে স্ট্রিং, অ্যারে রাখলে অ্যারে, ফাংশন রাখলে ফাংশন, এটা ডাটা নিয়ে কাজ করবে। এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অপারেটর বা চিহ্ন নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, যেমন হচ্ছে যে সমান সমান, এটা কিন্তু একটা অপারেটর। এক একটা অপারেটর বা এক একটা চিহ্নের এক একটা কাজ, এরকম কিছু অপারেটর বা চিহ্ন নিয়ে আমরা দেখি যেগুলো আমাদের লাগবে। এখানে লিখে দিই, এটা হচ্ছে প্রিমিটিভ, আচ্ছা নন প্রিমিটিভ। এরপরে হচ্ছে যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার অপারেটর। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন তো, যে কোনো ল্যাঙ্গুয়েজে ভিএস কোড ইউজ করেন আপনারা? কমান্ডের শর্টকাট কি কোনটা? কন্ট্রোল স্ল্যাশ।
বুঝি নাই। হ্যাঁ কমেন্ট করবো। হ্যাঁ ওটা তো টাইপ করে শর্টকাট কন্ট্রোল স্ল্যাশ একটা HTML ফাইল যদি না, এটা কমেন্ট খুব কষ্ট তো টাইপ করা। মনে করেন একটা HTML ফাইল নিলাম, তাই না? ডিফল্ট টেমপ্লেট আনার শর্টকাট কি কোনটা? আশ্চর্যবোধক চিহ্ন, তাই না? দিয়ে ইন্টার দিব, এটা চলে আসবে। আর আমি এখানে মনে করেন বডির মধ্যে লিখবো কমেন্ট, টাইপ করা প্রচুর কষ্ট। কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দেন, চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। এর ভিতরে আমি লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। আর যদি আপনি লাইন ডুপ্লিকেট করতে চান, মনে করেন একটা H1 ট্যাগ নিলেন, কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ। এই যে H1 ট্যাগটা, এই লাইনটা আমি আবার ডুপ্লিকেট করতে চাই, এটা শর্টকাট কি কোনটা বলতে পারেন? অল্টার শিফট ডাউন অ্যারো, তাই না? দিলাম, 2 লাইন হয়ে গেল, 3 লাইন হয়ে গেল, তাই না? এখন আমি এখানেও কার্সর আনতে চাই, এখানেও কার্সর আনতে চাই। এই ওয়েটা কি? কিবোর্ডের অল্ট ধরে রাখবো, হ্যাঁ, কিবোর্ডের অল্ট ধরে রাখবো, রেখে আবার এইখানে ক্লিক করবো, 2 জায়গায় কার্সর চলে আসছে। একসাথে 2 জায়গায় আমি স্টোর করে দিলাম, তাই না? ডাউন অ্যারো দিলাম, একসাথে 2 জায়গায় নিচে নামলো, একসাথে 3 করে দিলাম। এখন রিয়েল লাইফে এরকম অনেক লাগতে পারে যে এখানে হেডিং আছে, আমি এর পরের হেডিং ওয়ার্ডটা নিচে কোন জায়গায় আছে ওই জায়গায় চলে যেতে চাই, বা ওইটাও সিলেক্ট করতে চাই। এটা শর্টকাট কি কোনটা বলতে পারেন? কন্ট্রোল ডি। নাইস, কন্ট্রোল ডি, পরেরটায় চলে গেছে, দেখছেন ওটা সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল দিয়ে দিলাম, পরেরটা সিলেক্ট হয়ে গেল। এভাবে সিলেক্ট করা যাচ্ছে। আমার লাইন সিলেক্ট করার একটা শর্টকাট আছে, পুরো লাইনটা করেন কেউ? কন্ট্রোল শিফট এল দিলে আহে না, হেডিংগুলো সিলেক্ট হয়ে গেছে, হেডিংগুলো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল এল দিলে লাইনটা সিলেক্ট হয়। আর যদি আপনি যে হেডিং রেখে কন্ট্রোল শিফট এল দেন, হেডিং যে করে আছে সব একটা। আর কন্ট্রোল ডি দিলে তাহলে কি হচ্ছে? একটা একটা করে সিলেক্ট করছে। আর কন্ট্রোল শিফট এল দিলে সব কটা হেডিং সিলেক্ট হচ্ছে, আর কন্ট্রোল এল দিলে লাইনটা সিলেক্ট হচ্ছে। ওকে, এনিওয়েজ এরকম অসংখ্য শর্টকাট আছে। থাক, আমরা অপারেটর দেখি। অপারেটর কি? চিহ্ন, যেগুলো নিয়ে আমার কাজ করা লাগবে। অপারেটরগুলোকে বিভিন্ন নামে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে যোগ বিয়োগ করার জন্য আমি অ্যারিথমেটিক অপারেটর নিচ্ছি, হ্যাঁ, অ্যারিথমেটিক্স অপারেটর। অ্যারিথমেটিক্স অপারেটরগুলো কি করে? খুব সোজা, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করে, হ্যাঁ। প্লাস এটা কি করে? এই অপারেটর যোগ করে। মাইনাস এই অপারেটরটা কি করে? বিয়োগ। স্টার এটা কি করে? গুণ করে। ফরওয়ার্ড স্ল্যাশ এটা কি করে? ভাগ করে। মডিউলাস এটা কি করে? হ্যাঁ, ভাগশেষ, হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার বা বাকি যেটা থাকে। আমি 16কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। এই অপারেটর আপাতত চিনি, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। ও আরেকটা আছে জাভাস্ক্রিপ্টে, এটা হচ্ছে পাওয়ার কাজ করে। উচ্চারণটা কি বললেন? এক্সপোনেনশিয়েশন না কি যেন বলে, যাই হোক, এটার হচ্ছে গিয়ে এরকম যে 2 টু দি পাওয়ার 5 লিখতে চান, 2 ডাবল স্টার 5 দিবেন। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 কত আসে বলতে পারেন? এইটা আছে, তাই না? 2 দুগুণা 4, 4 দুগুণা 8। ওই পাওয়ারটা বুঝাইতে এই ডাবল স্টার ইউজ করা হয়। আর একটু অপারেটর দেখি আপনার। অ্যারিথমেটিক অপারেটর ছাড়া অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে মান অ্যাসাইন করে, যেটা অলরেডি ইউজ করছে। সমান সমান এ কি করে? ডান সাইডের মান বাম সাইডে অ্যাসাইন করে। তুলনা করে না কিন্তু, যে আমার এই মান দুইটা সমান, এরকম তুলনা করা কাজ না। ওর কাজ হচ্ছে মান ভেতরে পুশ করা।
ও লেফট সাইডের মান কিন্তু রাইট সাইডে অ্যাসাইন করে না, রাইট সাইডের মান লেফট সাইডে অ্যাসাইন করে। ওকে, উল্টা দিলে হবে না কিন্তু, ঠিক আছে? লেফট সাইডের জিনিস লেফট সাইডেই থাকা লাগবে, রাইট সাইডের জিনিস রাইট সাইডেই থাকা লাগবে, মাঝখানে সমান সমান। এই অব্যয়টা কি করতেছে, মনে করেন এটা একটা বডি আর এটা ইনজেকশনের কাজ করতেছে, ইনজেকশন দিয়ে বডির ভিতরে ইনজেকশনের উপাদান পুশ করে দিচ্ছে, এই টাইপের কাজ করতেছে। ওকে, তো এই পাশে যেটা এইটা হচ্ছে অ্যাসাইন করছে, প্রোগ্রামিং এর ভাষায় মানটা অ্যাসাইন করে দিচ্ছে। ওকে, তো সমান সমানের কাজ হচ্ছে ডান সাইডের মান বাম সাইডে অ্যাসাইন করে। এবার প্লাস ইকুয়াল টু, এটা বুঝলে বাকিগুলা বুঝে যাবেন। মাইনাস ইকুয়াল টু, গুণ ইকুয়াল টু থাকে, বাই ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, এইটাও এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু, এটাও দিয়ে দিলাম। ওকে, কাজ কি একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারেন। এটা হচ্ছে শুধু মান অ্যাসাইন করবে না, যোগ করে অ্যাসাইন করবে। একটু উদাহরণ দিই, কনসোলে উদাহরণ দিই। এই কনসোল করে দিলাম, এই যে এই রেড সিগন্যালে ক্লিক করলে ইররগুলো সব চলে যাবে। হ্যাঁ, তারপর এখানে আমি শান্তি মতো টাইপ করতে পারবো। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্স এর মান দিলাম 5, এখন প্লাস ইকুয়াল টু ব্যবহার করছি। হ্যাঁ, এক্স প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে এক্স এর মানের সাথে যোগ করো 10। শুধু যোগ করো না, যোগ করার পরে যে নতুন মানটা হইল 15, ওইটা এক্স এর মধ্যে আবার অ্যাসাইন করে দাও। ওকে, এখন যদি আমি কনসোল লগ এক্স করি তাহলে কত আসবে, আমার এক্স এর মান 15 আসবে। এখন কথা হচ্ছে আমি যদি প্লাস ইকুয়াল টু না লিখে এক্স প্লাস 3 বললাম, তাহলে অ্যান্সার কত আসলো, 18 আসলো। এখন যদি আমি এক্স এর মান প্রিন্ট করতে চাই কত আসবে, 15 আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্লাস ইকুয়াল টু আর শুধু প্লাসের মধ্যে তফাৎ। প্লাস ইকুয়াল টু কি করতেছে, শুধু যোগ করতেছে না, যোগ করার পর যে মানটা পাচ্ছে সেই মানটা এক্স এর মধ্যে চেঞ্জ করে দিচ্ছে। আর শুধু প্লাস দিলে ও শুধু যোগ করতেছে, যোগ করার পর যে নতুন যে মানটা আসবে সেটা এক্স এর মধ্যে অ্যাসাইন হবে না। প্লাস ইকুয়াল টু আর শুধু প্লাসের তফাৎটা বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দেখি কতখানি হচ্ছে। আমি যদি বলি এক্স প্লাস 2 কত আসবে, 17 আসছে। এখন যদি এক্স এর মান আমি প্রিন্ট করি কত আসবে, 15 আসবে, তাই না? কারণ এক্স এর মান চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যদি বলি এক্স মাইনাস ইকুয়াল টু 3 বললাম, হ্যাঁ, কত আসছে, 12। এখন যদি এক্স এর মান আলাদা করে প্রিন্ট করি কত আসবে, কারণ এক্স এর মান চেঞ্জ হয়ে গেছে। এবার ক্লিয়ার জিনিসটা? বাকিগুলা বুঝবেন না, গুণ ইকুয়াল টু ভাগ ইকুয়াল টু, মানে রেজাল্ট যেটা আসবে সেটা ধরে এক্স এর মান আবার অ্যাসাইন করে দিব ওই মানটা এক্স এর উপর। তাহলে শুধু প্লাস শুধু মাইনাস শুধু যোগ বিয়োগ করবে, এক্স এর মান বা ভেরিয়েবলের মান চেঞ্জ করবে না, কিন্তু এটা রেজাল্ট যেটা পাবে সেটা ধরে মানটা আবার চেঞ্জ করে দেবে। এটা কিন্তু আবার অন্যভাবে লিখতে পারি। মনে করেন এক্স প্লাস ইকুয়াল টু 2 দিলাম, কত আসছে, এক্স এর মান আগের মানের সাথে 2 যোগ করে 14 আসছে। ওকে, এটা আবার ভেঙে এইভাবে লেখা যায় প্রোগ্রামিং এর ভাষায়। এক্স এর নতুন মান হবে সমান সমান এক্স এর আগের মানের সাথে 2 গুণ। এইটা লেখা যেই কথা, আর এক্স স্টার ইকুয়াল টু 2 লেখা সেম কথা। ঠিক আছে, তাহলে এখন কত হয়েছে, 28 এক্স এর মান। আমি যদি এক্স আলাদা করে প্রিন্ট করি আবার 28ই আসবে, কারণ কি করছে, এক্স এর সাথে 2 গুণ করছে, গুণ করার পর যে রেজাল্টটা পাইছে সেটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে একই জিনিস আমি দুইভাবে লেখা দেখাচ্ছি। একটা হচ্ছে ভেরিয়েবল এক্স এর মান এক্স এর সাথে যা হবে সেইটা থেকে 2 ভাগ করলাম, এইটা লেখা যেই কথা এক্স
বাই ইকুয়াল টু 2 লেখা একই কথা। বুঝাইতে পারছি? এটা কি করছে, আলাদা করে ভাগ করতেছে, ভাগ করার পর যে রেজাল্টটা পাচ্ছে সেটা নতুন করে এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে। আর এটা হচ্ছে ওই একই কাজটা একসাথে করে ফেলতেছে, যে ভাগ করার রেজাল্টটা এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে আবার বোঝার চেষ্টা করেন, আমি লিখলাম এক্স প্লাস 3, তার মানে এটার মানে হচ্ছে এক্স এর মান 3 যোগ হবে, এতে এক্স এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি যদি আবার বলি এক্স সমান সমান এক্স প্লাস 3, তাহলে এক্স এর মান 3 যোগ হওয়ার পর যে রেজাল্টটা পাবো সেটা আমি এক্স এর মধ্যে আবার অ্যাসাইন করে দিচ্ছি। এইটারই শর্টকাট হচ্ছে গিয়ে এক্স প্লাস ইকুয়াল টু 3। ওকে, বোঝা গেছে জিনিসটা এবার? তাহলে অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, আর কি দেখা যায়? আরো অপারেটর আছে, প্রচুর অপারেটর আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটাও আরেকটা শর্টকাট। হ্যাঁ, এটা একটা শর্টকাট। এটা হচ্ছে প্লাস প্লাস, আরেকটা কি বলেন তো? মাইনাস মাইনাস। প্লাস প্লাস কি করে? এক যোগ করে দেয়, মাইনাস এক কমায় দেয়। তার মানে এক যোগ করার আমি 3টা ওয়েতে কোড লিখতে পারি। এক্স সমান সমান এক্স প্লাস 1, এইটা লেখা যেই কথা, এক্স প্লাস ইকুয়াল টু 1, এইটা লেখা সেম কথা, এক্স প্লাস প্লাস লেখা একই কথা। প্লাস প্লাসটা অনেকে শুরুতে দেয়, অনেকে শেষে দেয়। যদি ওই লাইনে যাবতীয় আর কোনো কোড না থাকে তাহলে কোনো এফেক্ট নেই, কিন্তু আপনি যদি ওই লাইনে আলাদা কোডিং থাকে তাহলে প্লাস প্লাস শুরুতে থাকা শেষে থাকার মধ্যে এফেক্ট করবে। কি এফেক্ট করবে? একটা হচ্ছে একটা আপনি আগে যোগ করতেছেন, পরে কাজ করতেছেন। আরেকটা হচ্ছে এক্স এর কাজ থাকলে সেই কাজটা আগে করে ফেলতেছেন, পরে এক যোগ করতেছেন। আর টোটাল কাজটা যদি আপনি একটা লাইনের মধ্যে রেখে দেন তাহলে আগে এক যোগ হোক আর পরে এক যোগ হোক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? তো রিয়েল লাইফে যদি উদাহরণ দিতে চাই, আমি এখানে মনে করেন অনেকক্ষণ ধরে কনসোল লগ আছে, এটা কমেন্ট করে দিই, এটা আমার দরকার নেই। কনসোল লগ অনেকক্ষণ ধরে কনসোল লগে আমি নাই, তাই না? আমি কনসোল লগ দিয়ে নিই এখানে, কারণ আমি থেকে ওই যে ব্রাউজারের কনসোল লগ ইউজ করতেছিলাম, তাই না? এখান থেকে অনেকক্ষণ কনসোল লগ ইউজ করতেছিলাম টার্মিনাল থেকে, আবার একটু এখানে ফেরত আসি টার্মিনালে। কনসোল লগ আমি এক্স দিলাম ফার্স্টে, সেভ দিলাম, টার্মিনাল ওপেন করলাম ব্যাকটিক দিয়ে, কন্ট্রোল ব্যাকটিক, এখানে বললাম নোড স্পেস, আমি ট্যাব দিলাম, কি আসছে? ইন্ডেক্স ডট এইচটিএমএল হবে না, আবার ট্যাব দিলাম, তাহলে এখন কি আসছে? ইন্ডেক্স ডট জেএস আসছে। এখন যদি আমি হিট করি 7 আসছে, তার মানে এক্স এর মান 7। আর আমি কনসোল লগ দিলাম এক্স প্লাস প্লাস, আমি যদি আবার এই জিনিসটা রান করি কত আসছে? 7ই আসছে। কিন্তু এটার সাথে তো এক যোগ হওয়ার কথা না, ও আগে এক্স এর মান প্রিন্ট করছে, পরে এক যোগ করছে। তার মানে এর পরে এই 57 নাম্বার লাইনের পরে যখনই আমি এক্স এর মান ব্যবহার করব, এক্স এর মান 8 পাবো। বিশ্বাস হয় না? তাহলে আমি আবার দেখেন নিচে আবার কনসোল লগ করি, এক্স এর মান খালি দিলাম, তাহলে তখন এক্স এর মান দিয়েছিল 7, কিন্তু এখন এক্স এর মান দিয়েছে 8, কারণ ও আগে এক্স এর মান প্রিন্ট করার পরে এক যোগ করে ফেলছে। কিন্তু এই প্লাস প্লাসটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু আগের লাইনে আমি 8 পেয়ে যেতাম। দেখি, এই যে দেখেন, এখানেও 8 পেয়ে গেছি, এখানেও 8 পেয়ে গেছি। আর এটা তো হিসাবে ঝামেলা হইতে পারে অনেক ক্ষেত্রে, যে হ্যাঁ আগে দিব না পরে দিব। সেই ক্ষেত্রে আপনি এই কাজটা আপনি আগে একটা আলাদা লাইনে করে ফেললেন, এক্স প্লাস প্লাস, কোনো প্রিন্ট করলেন না। যেহেতু আলাদা লাইনে করে ফেলছি, তখন আমি প্লাস প্লাস আগে দিই আর প্লাস প্লাস পরে দিই, কাজটা তো ওই লাইনেই হয়ে যাচ্ছে। যেহেতু ওই লাইনে হয়ে যাচ্ছে, এখন আমার সবসময় কি হচ্ছে? 8ই রিটার্ন করবে। ঠিক আছে? ঠিক আছে, আপনাদের মনে হয় ঘুম পাচ্ছে, না স্যার, অনেকে বিশাল বিশাল হাই তুলতেছে। ক্লাস করতে লং ক্লাস।
2টা থেকে বসে আছেন নাকি 12টা থেকে? বারোটার থেকে। প্লাস প্লাস একটা হচ্ছে 1 প্লাস এক্স, এখানে 1 আগে যোগ হইল এক্স এর মান পরে, হ্যাঁ। আরেকটা হচ্ছে এক্স এর মান আগে 1 এর মান পরে, যদি আপনি এক্স প্লাস প্লাস দেন। আলাদা লাইনে করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি যেই লাইনে কনসোল লক করতেছেন বা অন্য কাজ করতেছেন ওই লাইনেই প্লাস প্লাস করেন, তাহলে একটা করলে এই ক্ষেত্রে কি হবে জানেন? আগে 1 যোগ করে এক্স এর মান সে 8 প্রিন্ট করে দেবে, সমস্যা নেই। কিন্তু এটা যদি পরে দেন প্লাস প্লাস, তাহলে ও আগে এক্স এর মানটাকে প্রিন্ট করবে, পরে 1 যোগ করবে। তাহলে এক্স এর মান এগুলো বাদ দেন, এক্স এর মান আগে ছিল কত? 7 ছিল। তাহলে এক্স এর মান ও 7টাকে প্রিন্ট করে ফেলছে। প্রিন্ট করার পরে সে ভেতরে ভেতরে এক্স এর মান কত করে দিবে? 8 করে দিবে, মেমোরিতে রেখে দিল। এখন এক্স এর মান চেঞ্জ হয়ে 8 হয়ে গেল। আমি মেমোরিটা আপডেট করে দিলাম, আগে কাজ করলো পরে মেমোরি আপডেট করলো। তো এই মেমোরি আপডেট করার কাজটা যদি ঝামেলার মনে হয়, তো আপনি ওই কাজটা আগে একটা আলাদা লাইনে করে দিলেন, তাহলে আগে 1 যোগ হোক পরে 1 যোগ হোক ওই লাইনে হয়ে গেল। আরো অপারেটর আছে, ইম্পর্টেন্ট অপারেটর। তোমরা আসেনি? ভিজিটররাও তো আসেনি। আমি স্যারকে কি করবো? তখন চলাফল। গান সবাই একটু দাঁড়াই। এবার সামনে হাত তুলে রেখে, এবার পায়ে নিচে নামাই। এবার পাশে একটু গালে যাতে না লাগে একটু এভাবে ইয়া করে দেখা হয়, হাতটা একটু নাড়াই, আওয়াজ যাতে না আসে, হ্যাঁ। এবার নিচে নামাই, এবার উপরে উঠাই যাতে ফ্যানে যাতে না লাগে, দেখি, হ্যাঁ। এইবার নামাই। এবার ঘুম গেছে হালকা? আচ্ছা, এবার বসি। হ্যাঁ হ্যাঁ, একটু আওয়াজ শুনতে হবে, সমস্যা নেই। একটা না বেশিক্ষণ মনোযোগ থাকে না, খুবই স্বাভাবিক। অনেক লং। দেখা যায় যে কিছু যে অনলাইন কোর্স আছে না, যেমন প্রোগ্রামিং হিরো বা ওই টাইপের, ওরা দেখা যায় ভিডিওগুলো যে দেয় 10 মিনিট 10 মিনিট করে দেয়। 10 মিনিট দেখলেন, 10 মিনিট তো মনোযোগ থাকে, তারপর একটু প্র্যাকটিস করলেন, আবার পরের ভিডিওটা দেখলেন 10 মিনিটের। তো আমরা প্রায় হচ্ছে 3টার দিকে শুরু করছি, তাই না? ও ভিজুয়াল স্টুডিও বন্ধ করে চালু করেন। এই যে টার্মিনালটা ওপেন হচ্ছে না, এটা ভিজুয়াল স্টুডিওর টার্মিনাল না, এটা উইন্ডোজের টার্মিনাল হচ্ছে। তখন কি ভিজুয়াল স্টুডিও কোডটা চালু ছিল? তারপর ইনস্টল করছেন, তাই না? করছেন। এখন ভিজুয়াল কোডটা একবার বন্ধ করুন, করে আবার চালু করে দেখেন টার্মিনালে আছে কিনা। না হইলে আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই। ঘুমাইলাম। আমি তো একটু বুঝলাম, বলে ঘুরে গেছিলাম।
এগুলো বর্তমানে কাজ করে আচ্ছা, ওনার কোডিং দেখলাম একটু সমস্যা নেই, জাভাস্ক্রিপ্টের কাজ করে নেয়। জাভাস্ক্রিপ্টের সেমিকোলন না দিলেও কাজ করে। অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যায়। এই যে আমি এখানে সেমিকোলন দিয়েছি, তাই না? না দিলেও ইরর ধরবে না, সমস্যা নেই। কিন্তু ধরেন পিএইচপির নাম তো শুনছে না, দিলে ইরর ধরবে, মারাত্মক ইরর ধরবে, মানে না দিলে। আবার পাইথনে যদি ইউজ করেন, দিলে ইরর ধরবে। পাইথনে সেমিকোলন ইউজ হয় না ল্যাঙ্গুয়েজে। পিএইচপিতে আবার সেমিকোলন দেওয়া লাগবেই। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা দিলেও হয়, না দিলেও হয়। তো আমার মতে ভালো, বুঝছেন, লাইন ব্রেক মিন করতেছে। আচ্ছা, আরো কিছু অপারেটর আছে দেখি, হ্যাঁ। কন্ডিশনাল অপারেটর বলতে পারি, কন্ডিশনাল অপারেটরস। কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি কি আছে? কন্ডিশনাল অপারেটরস এর মধ্যে আমি হচ্ছে গিয়ে কন্ডিশনাল বানাতে ভুল দিয়েছি। দেখেন, এই যে ডাবল সমান সমান, এটা মিন করছে, এইটা কম্পেয়ার করতেছে যে দুইটা মান সমান কিনা। হইলে ও ট্রু দিলে, নয়তো ফলস দিলে। কন্ডিশনাল অপারেটর সবই হচ্ছে হয় ট্রু দিলে, না হয় ফলস দিলে। তো আপনি রিটার্ন করবেন ট্রু ফলস। এন্ড আপনি এই ডাবল সমান সমান বায়ে একটা ভ্যালু রাখবেন, ডানে একটা ভ্যালু রাখবেন। হ্যাঁ, বায়ে হয়তো 5 রাখলেন, ডানে 7 রাখলেন, তখন ও ফলস রিটার্ন করবে। কিন্তু বায়ে 5 রাখলেন, ডানেও 5 রাখবেন, তখন সে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে? যেমন আমি এখানে আসি, একটু ক্লিয়ার করি। আমি বললাম 3 সমান সমান 3, তাহলে ঘটনা সত্য, ট্রু রিটার্ন হচ্ছে। 3 সমান সমান 5 4, আচ্ছা, তাহলে কি এটা সত্যি কাহিনী? না, এটা মিথ্যা, তাহলে কি ফলস হচ্ছে। নরমালি এখানে 3 বা 4 এর জায়গায় কি থাকে? ভেরিয়েবল। ভেরিয়েবলের ভিতরে কি মান থাকে? ওর ডাইনামিক জিনিস, যে কোনো মান থাকতে পারে। মানের উপর ডিপেন্ড করে সে ট্রু ফলস রিটার্ন করে। এইবার দেখেন, আপনি যদি 3 সমান সমান ইনভার্টেড কমার ভিতরে 3 লিখেন, তাহলে কি সে ট্রু দিবে না ফলস দিবে? ট্রু দিবে। ডাটা টাইপ আলাদা, এতে ও কিছু যায় আসে না।
ওই একটু আধুনিক মানুষ, হ্যাঁ? মনে করেন এ হচ্ছে গার্ডিয়ান, এর তুলনা করতেছে, এর বাম সাইডে হচ্ছে পাত্র, এর ডান সাইডে হচ্ছে পাত্রী। দেখতেছে পাত্রর যে পরিমাণ টাকা আছে পাত্রীর সেই পরিমাণ টাকা আছে, ওকে। পাত্র মুসলমান, পাত্রী হিন্দু, না সমস্যা নেই, ও টু দিল, হ্যাঁ আমি রাজি। কিন্তু আরেকটা গার্জিয়ান আছে, সেই গার্জিয়ান হচ্ছে তিনটা সমান সমান। এ আবার প্রচুর মানে থাকে না যে মার্কেটে গেলে অনেকে অনেক কিছু দেখে শুনে তারপর কিনে। ও দেখলো যে এই পাত্র ঠিক আছে তিন, পাত্রের 3 টাকা আছে, কিন্তু পাত্রীরও 3 টাকা আছে ঠিক আছে, কিন্তু পাত্র পাত্রী আলাদা ধরনের, একজন ইন্টেরিয়র ধর্মের আর একজন স্ত্রী ধর্মের। তখন সে কি বললো, আরে না তোমাদের মধ্যে বিয়ে সম্ভব না, ফলস। তার মানে এই তুলনা করতেছে দুইটা সমান কিনা, তাহলে দুইটা সমান সমান সে তুলনা করবে জাস্ট ভ্যালু একই, আর তিনটা সমান সমান সে ভ্যালুর সাথে ডাটা টাইপও চেক করবে। বুঝতে পারছি? এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সমান না, নট ইকুয়াল। এটা কি বাংলা সমান না, আচ্ছা যাই হোক। মনে করেন 3 2 এর সমান না, আমি কি সত্য কথা বলতেছি? সত্য কথা বলতেছি, আর 2 এর সমান না। আমি বললাম 3 3 এর সমান না, আমি কি সত্য কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি। 3 3 এর সমান না, এটা কি ফলস। এরপরে হচ্ছে গিয়ে আমার তাহলে এইটা বুঝতে পারছেন। এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে নট ডাবল ইকুয়াল। এই ডাটাটা চেক করে না, এই ডাটাটা চেক করে আগের মতো, কিন্তু এর উল্টা, এর তুলনা করতেছে সমান কিনা, এর তুলনা করতেছে সমান না কিনা। এখন আমি বললাম 3 নট ডাবল ইকুয়াল টু 2, এটা কিন্তু ট্রু দিবে। 3 এর মান 2 এর সমান না, এটা তুমি সত্যি বলেছো। 3 নট ডাবল ইকুয়াল টু 3 দিব, এটাও কিন্তু সে না, এটা মিথ্যা বলে, ফলস বলে। বলছে 3 এর মান 3 এর সমান, এটা কিন্তু ফলস। কিন্তু 3 নট ডাবল ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে 3 দিলাম, তখন সে বলছে হ্যাঁ দুইটা এক না, কিন্তু দুইটা তো এক, দুইটা তো এক, এটাও 3 এটাও 3, কিন্তু ওই যে ডাবল ইকুয়াল টু আছে, তার মানে সে ডাটাটা চেক করে দেখতেছে যে ডাটাটাই তো এক না, হয় মান এক হবে না, অথবা ডাটাটাই এক হবে। দুইটা যে কোনো একটা এক না হলে ও কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে সিঙ্গেল নট ইকুয়াল টু আছে, নট ডাবল ইকুয়াল টু, এটা হচ্ছে তফাৎ। আর কন্ডিশনাল অপারেটরের মধ্যে এই চারটে ভেজাল, বাকিগুলা ইজি। এটা ছিলেন না, এটা আলাদা করে বোঝানোর দরকার আছে খুব ইজিলি, যে এটা বড় কিনা, লেফট সাইডের মান রাইট সাইডের বড় কিনা, এটা তো ছিলেন। লেফট সাইডের মান রাইট সাইডের ছোট কিনা, এটা কম্পেয়ার করতেছে, ছোট হলে ট্রু দিবে, না হলে ফলস দিবে। আর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, ছিলেন না, এটা হচ্ছে কি লেস দ্যান ইকুয়াল টু। তাহলে এই কয়টা হচ্ছে কন্ডিশনাল অপারেটর মোটামুটি, যেগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি। ইফ এলস আছে না, ওইটার ভিতরে এগুলো বেশি ইউজ হয়। ইফ যদি কন্ডিশনে পূর্ণ হয় তাহলে এই কাজটা করো, না হলে ওই কাজটা করো, এভাবে কাজ করো। আচ্ছা, এবার একটু টেস্ট নিয়ে দেখি পারেন কিনা। বললাম 15 নট ডাবল ইকুয়াল টু 15, বলেন ট্রু দিবে না ফলস দিবে? ফলস দিবে, তাই না? ওকে, নাইস। এটা নিচে ঝাপসা করে দেখা যায়, এটা না আস্তে আস্তে টাইপ করলাম, ফলস, নাইস। এবারে বলেন 6 ট্রিপল সমান ইনভার্টেড কমার ভিতরে 6, এটা ট্রু দিবে না ফলস দিবে? বাহ, পারছেন তো। 7 ট্রিপল সমান আর ডাবল সমান ইনভার্টেড কমার ভিতরে 6, এটা ট্রু দিবে না ফলস দিবে? ফলস দিবে, বাহ, পারছেন। তাহলে টেস্ট না করি, সামনে আগে আরেকটা অপারেটর দেখাই। এইটাকে বলে হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর।
আপনাদের অফিসিয়াল ক্লাস যেন 9টা থেকে 12টা থেকে 5টা, তাই না? আর 15 মিনিট। তারপর না আসলে আপনারা চলে দিবেন, সারাদিনই বলতে। আর থেকে কি করবে স্যার? আমাদের তো টাইম শেষ। ক্লাস শেষ স্টুডেন্টরা চলে গেছে এখন যদি ওরা বাইরে যায় তাহলে আমরা কি করবো? আমরা কি জানি তার পাশাপাশি আমরা আমাদের মতো ক্লাস করবো। ওরা যে আসবে কিনা আমরা জানি স্টুডেন্ট হিসেবে কিন্তু আজকে না আসলে কালকে আলাদা ইয়ে আসছে। ওরা আসবে লাভ করে দেখেন ওইদিকে সাহানি দিয়ে চলে গেছে। আপনাদের তো পরীক্ষায় পাস করতে হবে, পাস করলে কত টাকা পাবেন বলছে? 11,000 টাকা পাবেন। পার্টে 150 করে লাভ আসলে যাওয়ার মতো মিস গেলে কি ওই টাকা পাবেন না? কোনোদিন যদি অ্যাবসেন্ট থাকে ওই টাকা পাবেন না। 150 টাকা মাইনাস। এই কি তুলজো আসার কথা না? কই চলে গেছে? আচ্ছা, লজিক্যাল অপারেটর সোজা চিনেন, এটা মানে কি? এন্ড এটা মানে হচ্ছে অর। অর কি টাইপ করতে পারেন? কে পারে না? অর টাইপ করেন তো, দেখেন তো। সমস্যা হচ্ছে কিবোর্ডে ডানদিকটা খুঁজে পাওয়া যায় না। নাই স্যার মাঝখানে মাঝখানে ফাঁকা থাকে। আচ্ছা, এইটাই লজিক্যাল অপারেটর, এই দুটো চিনলেই হবে। অন্য ল্যাঙ্গুয়েজে আছে এভাবে অ্যান্ড লিখে, এই জাভাস্ক্রিপ্ট লিখে। আবার অন্য ল্যাঙ্গুয়েজে আছে এইভাবে অর লিখে, ওগুলো জাভাস্ক্রিপ্ট লিখে। অ্যান্ড মানে যখন আপনি মাল্টিপল কন্ডিশন দিবেন তখন অ্যান্ড ইউজ করবেন। রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আমি কি কনসোল লাগায় কাজ করতেছি কোথাও বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, কনসোল লাগার একটা শর্টকাট আছে F12, দিলে এটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, আবার এই শর্টকাট চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বন্ধ করে দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, অনেকে যে রাইট বাটন ক্লিক করে না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বন্ধ করে দেওয়া যায়। ছুটি না, ছুটি দিব না, কিন্তু নামাজের ব্রেক। নামাজ কোথায় পড়বে? মসজিদে 5 পড়বে। মিনিট আগে স্যার দিলে নামাজ ক্লাস তো শেষ। এখানেও কিন্তু একটু জামাত হয়, ছোট জামাত হয়। এটা বড় ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট দেখি কি অবস্থা। নামাজ হলো একটু দেখা গেল না আসলে। এই কন্ডিশনের একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, মনে করেন জি স্যার, কি করব? হ্যাঁ স্যার, সকালে ফোন দিচ্ছি। ওইখানে আগে যাবো তো ওইখানে আসবে একটু ওনাদের কি করবো? আর হচ্ছে আমার তো 4:30 বর্ষিতের ক্লাস শুরু, বর্ষিত নাই, ওদের 3টা থেকে বসে রাখছি, ওর জন্য 4:30 ক্লাস শুরু করবো। ওখানে তো কালকে যেতে হবে। বর্ষের চাকরি ছেড়ে দিচ্ছে না, হবে এটা তো জানি না। বর্ষের চাকরি ছেড়ে দিচ্ছে। আচ্ছা আমি দেখতেছি আমি পাশে চলে যাবো না ওয়েট তো 150 টাকা করে নিলে এই দুটো জিনিস, হ্যাঁ, বর্ষের ক্লাসে কি হবে আর হচ্ছে ওখানে কি করবে। আপনারা নামাজ পড়ে কিন্তু আবার আসবেন। হ্যাঁ, নামাজ পড়ে আসবেন। আচ্ছা, আপনাদের যে এত কিছু দেখাচ্ছে যাতে ভালো মতো পারেন, সে আপনি আবার মনে করেন না যে ইসে কঠিন করে ফেলেন। হ্যাঁ, মাইনাসের মাত্র জানালেন কাছাকাছি কাছাকাছি আসছে। সবাই আছে না বর্ষিতে ক্লাসে কি করবে জানতে পারবেন। নামাজে দিয়ে আমরা ওরা আবার নামাজের ব্রেক দিতে যাচ্ছে। বুঝতেছি না নামাজ তো আগে ক্লিয়ার করা। সবাই আছে স্যার এমনি হ্যাঁ, আমি তো আছে সবাই। সমস্যা নেই। চলে গেছে। না টাইম মতো ওনারা না আসলে। আচ্ছা, এই এন্ডের ইয়াটা দেখেন, 5 বড় 6 থেকে সত্য না মিথ্যা? মিথ্যা।
5 ছোট 6 থেকে সত্য, তাই না? And বললাম 7 বড় 6 থেকে। এখানে বলেন এন্ডের ব্যবহারটা বুঝছেন? আমার এন্ডের বাম সাইডে যেটা আছে সেটা কি সত্য? এন্ডের ডান সাইডে যেটা আছে সেটা কি সত্য? সত্য। তাহলে দুইটাই যখন সত্য হবে এন্ড কি রিটার্ন করবে? সত্য রিটার্ন করবে। একই জিনিস দেখেন, একটা সত্য আর একটা মিথ্যা। মিথ্যা, তখন দুইটার যে কোনো একটা মিথ্যা হইলেই খারাপটাই আসবে। এন্ডটা মিথ্যা বলবে। খারাপের সঙ্গে আরেকটা আছে সেটা হচ্ছে অর। অরের ক্ষেত্রে কি হয়? যে কোনো একটা সত্য এটা হইলেই আমরা লিখতে পারতেছি সত্য। না, এটা কি? ও ওইটা লিখতে পারতেছেন না? কোন জায়গায়? কে কে পারতেছেন না? এই অর লিখতে পারতেছেন? ঘরটা কোথায়? যারা একটু আগে হ্যাঁ? বিদ্যুৎ লিখতে যে খণ্ডতা আছে না, বিদ্যুৎ লিখতে যে খণ্ডতা, হ্যাঁ হ্যাঁ, ব্যাকস্ল্যাশ যেটা ওইটাকে শিফট থেকে লিখতে হয়। এটা সমস্যা হচ্ছে এই চিহ্নটার মাঝখানে পেটটা কাইটে দেওয়া হচ্ছে। পেটটা কাটে দেওয়া। আস্তে আস্তে। আরেকটা দিয়ে দেন, চলে আসবে। বাংলায় বিদ্যুৎ লিখতে যে তাহলে এই হচ্ছে অ্যান্ডওয়ার্ড থাকলো। হ্যাঁ, আপনারা নামাজ পড়ে চলে আসেন, মানে সেমিস্টারে ইয়া করে আসেন, তারপর আমি আরো কিছু পারলে শেখাবো। আজকে স্যার হ্যাঁ একটু অনেক সুযোগ করলেন। আমাদের ব্রেক ওই আইসে উনি চলে যেতে চাচ্ছে। মাথাটা হ্যাঁ হয়ে নামাজ পড়ে আসেন, হ্যাঁ।